নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য আপনাদের বেশ কিছু সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। আসলে আজকাল যাদের বাড়িতেই যাই সবকিছুর মধ্যে একটা নতুন জিনিস তৈরি হয়েছে, সেটা একটি ঝুড়ি, একটি টোকরি, যেটা তৈরি হয়েছে ওষুধ রাখার জন্য। অর্থাৎ আমাদের প্রত্যেকের বাড়িতে এটা এখন ভীষণ কমন জিনিস হয়ে গেছে যে ওষুধ রাখার একটা টোকরি বা একটা পাত্র আমাদের রাখতেই হবে। আর সেখানে কি থাকে, মূলত যে মেডিসিনগুলো থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে সুগারের ওষুধ, অন্যতম হচ্ছে প্রেশারের ওষুধ, অন্যতম হচ্ছে কোলেস্টেরলের প্রবলেম বা বিভিন্ন অস্থির সমস্যার মেডিসিন। অর্থাৎ এই সমস্যাগুলো এখন আমাদের প্রত্যেকের বাড়ির খুব কমন সমস্যা হয়ে গেছে। 30 থেকে 35 বছর পার করলেই আপনি সুগার বা আপনি ডায়াবেটিসের মতন সমস্যা, আপনার প্রেশার বা আপনার কোলেস্টেরল, এরকম বিভিন্ন ক্রনিক ডিজিজ বা তার পাশাপাশি এই যে আপনার অস্থির সমস্যা, এই সমস্যাগুলোতে আপনাকে ভুগতে হবেই হবে। এটা যেন একেবারে খুব নিয়মের মধ্যে চলে এসেছে। আপনি বলবেন যদি সমস্যা হয় তবে কি ওষুধ খাবো না, ওষুধ খাওয়া বন্ধ করে দেবো? একদম না। আমরা ওষুধ খাওয়ার বিরোধিতা আপনার জন্য করছি না, তবে যেটা বলার চেষ্টা করছি যে সঠিক পদ্ধতিতে আপনার ট্রিটমেন্টটা হচ্ছে তো। আপনি যে মেডিসিনগুলো খাচ্ছেন সেই মেডিসিনগুলো আপনি খান, তবে একটা সময় গিয়ে মেডিসিনটা আপনি থামাতে পারবেন তো। সেই মেডিসিনগুলো খাওয়ার জন্য যেটা আপনি এত দায়িত্ব সহকারে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে নিয়ম করে খাচ্ছেন, সেটা আপনার গুরুত্বপূর্ণ কোনো অর্গান এফেক্ট ফেলবে না তো, বা আরও কোনো সমস্যা আপনার জন্য ডেকে আনবে না তো, সেদিকে ভাবার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। আপনি বলতে পারেন যখন ক্রনিক ডিজিজ তখন সেটা থামবে কেন, সেটা তো একবার স্টার্ট হলে চলতেই থাকবে। কিন্তু এখানে কিন্তু এনবিপির জয়, কারণ এনবিপির চিকিৎসকেরা কিন্তু বারংবার জানাচ্ছেন সমস্যা যদি ক্রনিকও হয় তাকে কিন্তু স্টপ করা সম্ভব। সঠিক কিছু মেডিসিন, সঠিক কিছু নিয়মাবলীর মধ্যে থেকে আপনি সম্পূর্ণভাবে কিন্তু ভালো হতে পারেন। আজকের আমাদের অনুষ্ঠানে ঠিক এই বিষয়গুলো নিয়েই কথা বলবো, এবং তার মধ্যে অন্যতম সুগার বা ডায়াবেটিসের সমস্যা। সুগার বা ডায়াবেটিসে নাকি সারা জীবন ওষুধ খাওয়ার দরকার নেই, এটা এখন একটা ট্যাগলাইন হয়ে গেছে। এই ট্যাগলাইনটা কিন্তু তৈরি করেছে আপনাদের জন্য একেবারে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এনবিপির অন্যতম অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ঘোষাল। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। তার পাশাপাশি ডাক্তারবাবুর কাছে ঠিক এটাই প্রশ্ন করব যে দীর্ঘদিন যে সুগার বা ডায়াবেটিসের মেডিসিনগুলো আমরা খাচ্ছি, যেটা আমাদের বাড়িতে একদম চিরস্থায়ী একটা জায়গা করে নিয়েছে, সেই জায়গাটা বা সেই ঝুড়িটাকে কি ফাঁকা করা সম্ভব? মেডিসিন না খেয়ে কি ভালো থাকা সম্ভব? একদমই আপনি ঠিক কথাই বলেছেন, কারণ এখনকার দিনে যে কোনো বাড়িতে গেলে দেখা যায় কি মেডিসিন বিভিন্ন ধরনের, কারো হার্টের মেডিসিন, তারপর কোলেস্ট্রলের মেডিসিন, তারপর প্রেশার, সুগার, বিভিন্ন ধরনের রোগে মানুষ ভুগছেন। কারো সিওপিডির প্রবলেম, ক্রনিক যেটা অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, মানে কাউকে ইনহেলার নিতে হয়, এগুলো ভর্তি ঘরে ঘরে এখন গেলেই পাওয়া যাবে। আগেকার দিনে কিন্তু এত রোগের প্রবণতা ছিল না, তারও কিছু নির্দিষ্ট কারণ রয়েছে। কিন্তু এখনকার দিনে যেটা দেখতে গেলে আমাদের দেখতে হচ্ছে, আজকে সুগার নিয়ে আলোচনা করব তার একটাই কারণ এই যে সুগার রোগটা, এই সুগার রোগটা কিন্তু একা একটা রোগ নয়। এই রোগটা বিভিন্ন রোগকে ডেকে আনে আমাদের শরীরে। আর এখন দেখলে দেখা যাবে কি এই সুগার রোগটা প্রত্যেক বাড়িতে একজন বা দুজনের পাওয়া যাবে। খুব কম ঘর এরকম রয়েছে যাদের ক্ষেত্রে এই সুগার রোগটা এখনও নেই বললেই চলে। মানে যে কোনো ঘরে এখন সুগার পাওয়া যাচ্ছে না এরকম কোনো ঘর নেই। তো আমরা সুগার হলে আমরা প্রথমে কি করব? আমরা তো ডাক্তারদের কাছে যাচ্ছি, মেডিসিন খাচ্ছি, কিন্তু লং টার্ম যখন আমরা সুগারের ওষুধটা খাচ্ছি, তারপরেও আমাদের যখন সুগারটা কন্ট্রোলে থাকছে না, আমরা জানি কি আমরা বলি ডাক্তারকে গিয়ে, ডাক্তার চোখে দেখতে হয়তো একটু অসুবিধে হচ্ছে, বা হাত পায়ের তলায় জ্বালা করছে, ঝিনঝিন করছে, পায়ের তলায় মনে হচ্ছে কিছু একটা হেঁটে যাচ্ছে, পিঁপড়ে হেঁটে যাচ্ছে, বা ছুঁচ ফোটানোর মতো ব্যথা, কিডনির সমস্যা, ডাক্তার পেচ্ছাপটা পরিষ্কার হচ্ছে না। তো এই কমপ্লেনগুলো আস্তে আস্তে আসতে থাকে, কারণ আমরা সুগার থেকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি পাচ্ছি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি পাচ্ছি, ডায়াবেটিক নিউরোপ্যাথি পাচ্ছি, এবং সুগার থেকে আর একটা ভয়ঙ্কর সমস্যার সৃষ্টি হয় যেটাকে ডায়াবেটিক ফুট আলসার বলা হয়। যাদের ক্ষেত্রে সুগারটা হাই থাকে এবং সুগারটা দীর্ঘদিন ধরে থাকে, তাদের ক্ষেত্রে বলা হয় কি আপনারা হাত পায়ের যত্ন নেবেন, বিশেষ করে পায়ের যত্ন নেবেন, নরম জুতো ব্যবহার করবেন, যাতে কোথাও লেগে কেটে না যায় সেটার লক্ষ্য রাখবেন। একদম অবশ্যই। আমরা এই সুগার নিয়ে যারা আক্রান্ত, মানে সুগার নিয়ে তো আমরা এখন প্রত্যেকই পরিবারই আক্রান্ত, তো সলিউশনটা কি হবে আপনাদের সঠিক ট্রিটমেন্ট? সত্যি কি আমরা রেহাই পেতে পারবো? এই বিষয়গুলো নিয়ে আলোচনায় ফিরছি, তবে তার আগে কে আছেন একটু দেখবো। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছো? আমি হাওড়া থেকে বলছিলাম। বলো কি প্রবলেম? কি প্রবলেম?
প্রবলেম বলতে ম্যাডাম দিনের বেলা না আমার ঠিক ওই 10টা 10:30টার পর থেকে প্রচন্ড ঘুম পাচ্ছে, হাত পায়ে যন্ত্রণা হচ্ছে, ভীষণ উইক লাগছে। রাত্রের দিকে আবার সন্ধ্যের পর থেকে রাত্রের দিকে কাজের এনার্জি আসছে, সবকিছু আসছে। বয়স কত এখন? 22 বছর। আচ্ছা, রাত্রে ঘুমোতে যাওয়া হয় কটায়? রাত্রে 11:30টা। 9:30টার সময় ঘুমিয়ে পড়া হয় নাকি একটু? 11:30টা। 11:30টা তখনই ঘুম এসে যায় নাকি একটু আসতে দেরি হয়? না না, এখন ফোন সাইডে রেখে ঘুমিয়ে পড়ছি। আর সকালবেলা ওঠা হয় কটায় মোটামুটি ঘুম ভাঙে? 7টা। আচ্ছা, আর এই সমস্যাটা কতদিন লক্ষ্য করছেন মোটামুটি? এই সপ্তাহটা মানে জাস্ট 4-5 দিন ধরে। আচ্ছা, জ্বর হয়েছিল? হ্যাঁ, জ্বর হয়েছিল। আচ্ছা, হাওড়ার কোথা থেকে বলছেন? হাওড়া দাসনগর থেকে বলছি। আচ্ছা, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো ওনার যে সমস্যাটা হচ্ছে এখন মেনলি, সেটা এমন কিছু বড় সমস্যা বলে আমার মনে হচ্ছে না। কারণ তার একটাই কারণ, লাস্টে উনি বললেন রিসেন্ট জ্বর হয়েছিল, এবং জ্বর হলে শরীরটা দুর্বল হয়ে যায়, গা হাত পায়ে ম্যাজ ম্যাজ করে। কারণ এখন একটা সিজন চেঞ্জ হচ্ছে, বৃষ্টিটা হচ্ছে, কখনো গরম, কখনো রোদ্দুর, কখনো ভ্যাপসা গরম, আবার কখনো ঠান্ডা, ভোরবেলার দিকে একটু ঠান্ডা আসছে। তো এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওয়েদার চেঞ্জের জন্য এখন ভাইরাল ফিভার হতেই পারে অনেকের, জ্বর সর্দি কাশি এটা লাগতেই পারে। কিন্তু যাদের ক্ষেত্রে জ্বরটা হচ্ছে তাদের ক্ষেত্রে একটু শরীরটা দুর্বল থাকবে, কারণ রিসেন্ট তোমার জ্বর হয়ে গেছে, তো শরীরটা একটু দুর্বল থাকবে, গা হাত পা ম্যাজ ম্যাজ করবে, যত দিন যাবে তত দেখবে এনার্জিটা বাড়ছে। অসুবিধে কিছু নেই, এই সমস্যাটা যদি বেশি দিন ধরে লক্ষ্য করো তাহলে দেখিয়ে নেবে। আর একটু ওয়েট করো, একটু জল বেশি করে খাও, একটু খাবার দাবার একটু ভালোভাবে করো, মুখে হয়তো রুচি থাকবে না, তবু খাওয়ার চেষ্টা করো, একটু খেয়ে নাও, দেখবে এক সপ্তাহের মধ্যে এই সমস্যাটা চলে যাবে। যদি না যায়, দাসনগরে আমাদের বাল্টিগিরি বাজারে চেম্বার আছে, একবার দেখা করো, আমরা যেরকম বলবো শুনবে, ঠিক হয়ে যাবে। তার একদম এনবিপির তো প্রচুর চেম্বার রয়েছে, এবং প্রত্যেকটা চেম্বারে প্রত্যেকদিন উপচে পড়া একটা ভিড় থাকে, এবং সেই ভিড়ের মাঝে সবথেকে বেশি যে নামটা শোরগোল করে সেটা কিন্তু সুগার বা ডায়াবেটিস। আর মনে হয় প্রত্যেকদিন ডাক্তারবাবু এই যে এত পেশেন্ট দেখা হয়, খুব কমন একটা সমস্যা সুগার, এবং তার পাশাপাশি হয়তো অন্য কোনো সমস্যা নিয়ে তারা আসে। একদমই ঠিকই বলেছেন, কেউ হয়তো ডাইরেক্ট সুগারের প্রবলেম নিয়ে আমাদের কাছে আসছেন, আবার কেউ দেখা যাচ্ছে স্কিনের জন্য এসেছেন, স্কিনের সমস্যা বা অ্যালার্জির সমস্যা বা অন্য কোনো প্রবলেম নিয়ে এসেছেন। তার সাথে আমরা যখন জিজ্ঞেস করি আপনার কি প্রেশার আছে, সুগার আছে, থাইরয়েড আছে, তারা বলেন হ্যাঁ ডাক্তার আমার সুগার আছে। মানে 100টা পেশেন্ট যদি আমরা দেখি, তার মধ্যে 80 থেকে 85টা পেশেন্টের সুগার আছে, তারা সুগারের জন্য দেখাক বা অন্য কোনো ডিজিজের জন্য দেখাক। তো সুগারটা এতটাই ভয়ঙ্কর হয়ে গেছে এখন। আপনি ফোনটা নিন, কে আছেন একটু দেখে নিন। নমস্কার। নমস্কার, আমি বেহালা থেকে দর্শনা বলছি। হ্যাঁ বলো, কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে আমার না এই এক সপ্তাহ মতন ধরে শুধু চোখ চুলকাচ্ছে, মানে চোখের ভেতরটা শুধু সুরসুর করছে, এবং সেটা লাল হয়ে যাচ্ছে, পুরো সাদা জায়গাটা পুরো টকটকে লাল হয়ে যাচ্ছে। অন্য কোনো সমস্যা ছিল এর আগে? না, এমনি কোনো সমস্যা নেই। হ্যাঁ, চোখে পাওয়ার আছে, সেটার জন্য হালকা পাওয়ার আছে, চশমা পরি সেটার জন্য। আচ্ছা, বয়স কত এখন? 27। 27। আচ্ছা, এমনি জল তো নিশ্চয়ই তোলা জলই তো চান করা হয়, ট্যাঙ্কের জলই তো চান করা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমনি ট্যাঙ্কের জল পরিষ্কার তো? হ্যাঁ, একদম পরিষ্কার। আচ্ছা, জলই বলা যেতে পারে। হ্যাঁ, যে সমস্যাটা তোমার হচ্ছে এটা আইরাইটিসের প্রবলেম হচ্ছে, কি বললাম বুঝলে? একটু শুনতে থাকো, টিভিতে আমি বলছি কি করলে ভালো হয়। যে বলছে কি চান করলেই ওনার চোখটা লাল হয়ে যাচ্ছে, যেটা আমাদের স্ক্লেরা রয়েছে, স্ক্লেরার জায়গাটা লাল হয়ে যাচ্ছে, এটা একটা অ্যালার্জির প্রবলেম। তো এখানে আমি একটাই কথা আপনাকে বলবো, এটা বেশি চোখ চুলকাবেন না, সারাদিনে পরিষ্কার সাদা জল দিয়ে চোখটাকে ধোবেন 7 থেকে 8 বার, মানে কলের জল হলে সব থেকে ভালো হয়। এবং কি চোখের মধ্যে হাত দেবেন না, চোখ চুলকালে চোখ রগড়াবেন না, আস্তে আস্তে ভালো একটা পরিষ্কার সাদা কাপড় রাখবেন, সেটা দিয়ে চোখটা মুছবেন, এবং চোখের মধ্যে ভাপ নেবেন। আগেকার দিনে বলতো না মুখ দিয়ে গরম হাওয়া ছেড়ে চোখের মধ্যে নেওয়া, সেটা একটা পরিষ্কার কাপড় দিয়ে নেবেন। এবং ত্রিফলা বলে একটা চূর্ণ পাওয়া যায়, ত্রিফলা চূর্ণটা জলের সাথে মিশিয়ে ওই চোখটা যে আমি ধুতে বলছি ওইটা দিয়ে ধোবেন। যদি ঠিক না হয় তখন একবার দেখা করে নেবেন আমাদের সাথে। আর একটা রিপোর্ট আসার আগে অবশ্যই করাবেন, আপনি লিখে রাখতে পারেন, ব্লাড ফর IgE, ইমিউনোগ্লোবুলিন ই, এই রিপোর্টটা একটু করিয়ে নেবেন। যদি অ্যালার্জির কোনো প্রবলেম থাকে এখানে ধরা পড়বে। এবং খাবার মধ্যে ডিম, চিংড়ি, কাঁকড়া, পুঁইশাক, ওল, কচু, মিষ্টি কুমড়ো এগুলো একটু বাদ রাখবেন, যেগুলো থেকে অ্যালার্জি হতে পারে। আর একটু মেনটেন করে চলুন, আমি যেগুলো বললাম, এই কলের জল দিয়ে চোখটা ধোয়া বা একটু চোখে ভাপ নেওয়া, এগুলো নিয়ে যদি 7-10 দিনের মধ্যে মনে হয় ঠিক আছে অসুবিধাটা কমে যাচ্ছে, তাহলে ভেরি গুড। আর যদি না কমে তাহলে ব্লাডের ওই রিপোর্টটা করে নিয়ে, IgE রিপোর্টটা করে নিয়ে একটু নিয়ারেস্ট চেম্বার যে কোনো একটা খিদিরপুর বা ল্যান্সডাউনে একটু দেখা করবেন, অবশ্যই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। একদম। পরের বন্ধুর সমস্যা নিয়ে একটু কথা বলবো, কে আছেন? নমস্কার।
নমস্কার, আমি সুমন কর বলছিলাম, কোথা থেকে? শিয়ালদা। আচ্ছা, কি প্রবলেম? ম্যাম, আমার সমস্যা হচ্ছে, আমার বয়স হচ্ছে 30 বছর, ঠিক আছে? সমস্যা হচ্ছে পেটের সমস্যা। ঠিক মতন মানে সকালে যে যে দৈনন্দিন যেসব কাজগুলো ঠিক মতন কাজ করতে না, মানে অর্থাৎ খাওয়া দাওয়া ঠিক মতো হয়? খাওয়া দাওয়া হ্যাঁ ঠিকঠাক হয়, জলও পরিমাণ মতন খাই, কিন্তু ঠিক মতন। বাড়ির খাবার খান না বাইরের খাবার খেতে হয়? মিলেমিশে খেতে হয়। আচ্ছা, তেল ঝাল মশলা কম খান তো? হ্যাঁ হ্যাঁ, কমই খাই। আচ্ছা, সমস্যাটা কতদিন ধরে লক্ষ্য করছেন? 1 সপ্তাহ। আচ্ছা, পায়খানা পরিষ্কার হয়? হয় না, ওইটাই সমস্যা। পেটে তল পেটে কোনো ব্যথা? ব্যথা তো ইদানিং পাচ্ছি না। আচ্ছা, গ্যাস অম্বলের কোনো সমস্যা রয়েছে? হ্যাঁ, ওটা রয়েছে। আচ্ছা, অন্য কোনো অ্যালোপ্যাথি ওষুধ খাওয়া হয় প্রেশার সুগার বা থাইরয়েডের জন্য? না 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 না। ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এটা আমরা এই রোগটা নিয়েও বহু আলোচনা করি এবং বহু পেশেন্ট এটা ফোন করেন কি একটা জিআরডি সমস্যা, মানে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার বা অ্যাসিডিটি বা হাইপার অ্যাসিডিটি বা কনস্টিপেশনের একটা সমস্যা বা আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোম, বারবার বাথরুমে যেতে হচ্ছে পটিতে। তো এই সমস্যাগুলো ঠিক করতে গেলে আগে একটা খাবার রুটিন করতে হবে। আপনি একটা খাদ্য তালিকা করবেন যেখানে সকাল থেকে শুরু করে মানে ব্রেকফাস্ট থেকে একদম রাত্রের ডিনার অবধি যেন টাইম টেবিলটা মেনটেন হয়। টাইম মানে এরকম না কি 2টো মানে আমায় 2টোতেই খেতে হবে, সেটা 2:10 হতে পারে, সেটা 1:45 হতে পারে, কিন্তু তার বেশি সময় না, আধ ঘন্টা টাইম এপাশ ওপাশ হতে পারে, কিন্তু ওই সময়টা আপনাকে বজায় রাখতে হবে। আর এর সাথে তেল ঝাল মশলা কম খেতে হবে, যেগুলো সহজ পাচ্য খাবার সেইগুলো খেতে হবে, একটু মাংস বা হাই প্রোটিন জাতীয় খাবারগুলো একটু কম খেতে হবে। এবং তার সাথে একটা কথা, গরম খাবার খাবেন না, গরম ডাল, গরম ভাত, গরম চা এগুলোকে জুড়িয়ে খেতে হবে, এবং কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিম এই দুটো জিনিসও খাবেন না। দেখুন এটা মেনটেন করে। আর যে হাইপার অ্যাসিডিটি বা এই যে গ্যাস অম্বল বলছেন, পায়খানা পরিষ্কার হচ্ছে না, এটা আয়ুর্বেদ মতে যেটা বলা হয় কি, আমাদের যে অগ্নিবলটা রয়েছে, আমাদের যেটা খাবারটাকে হজম করতে সাহায্য করে, যে জঠরাগ্নি বা পাচকাগ্নি, সেটা যখন কমতে থাকে বা সেটা যখন ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে না, তখনই কিন্তু এই ধরনের সমস্যা, গ্যাস অম্বল বা পেটে জ্বালা বা পায়খানা পরিষ্কার না হওয়া বা চোঁয়া ঢেকুর অম্বল যেটাকে বলা হয়, এইগুলো আসতে পারে। তো আপনাকে পাচকাগ্নিটাকে ঠিক করতে হবে। যদি এইটা মেনটেন করে ঠিক হয়ে যায় তো খুব ভালো। আর যদি দেখেন না মেনটেন করেও ঠিক হচ্ছে না, নিচে দেখুন 2টো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটা লাস্টে 27, একটা 37। তার মধ্যে যে কোনো একটা নাম্বারে ফোন করে শিয়ালদার নিয়ারেস্ট যে চেম্বারটা হবে, আমার মনে হয় শিয়ালদার নিয়ারেস্ট ল্যান্সডাউনটাই হবে, তো ল্যান্সডাউন চেম্বারে একবার দেখা করে নিতে পারেন। কিছুদিন ট্রিটমেন্ট করলেই, 2-4 মাস ট্রিটমেন্ট করলে এই সমস্যাটা একদম ঠিক হয়ে যাবে। একদম। আর বাঙালিরা বা অবাঙালি এখন সকলেই তো আমরা পেটের সমস্যায় জর্জরিত, তাই ট্রিটমেন্টটা কিন্তু করতে হবে। এই আপনি খুব ভালো একজন সচেতন মানুষ, কারণ আপনি মাত্র 7 দিনের মধ্যে কিন্তু বুঝতে পারছেন যে এটা একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু আমরা এরকম অনেক মানুষ রয়েছে যারা বছরের পর বছর পার করে ফেলি, কিন্তু আমার মনেই হয় না কখনো যে আমার এই সমস্যার জন্য ডাক্তারবাবুর কাছে যাওয়ার দরকার রয়েছে। সুগার বা ডায়াবেটিস নিয়েও কথা বলছিলাম, এর জন্যও দরকার সঠিকভাবে সঠিক ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া। একদমই, কারণ সুগার রোগটা যখন আমরা ওষুধ খাচ্ছি, আমরা তো এরকম বহু মানুষ দেখেছি কি, আমরা 100 জন যদি ধরি, 90 জন মানুষ তার শরীর সম্পর্কে একদম সচেতন, মানে রোগ হয়েছে আমায় ডাক্তারকে দেখাতে হবে, আমায় ওষুধ খেতে হবে। কিছু মানুষ এরকম রয়েছে যারা ইগনোর করেন কি, প্রেশার আছে, সুগার আছে, থাইরয়েড আছে, আমি ওষুধ খাবো না, আমি ওষুধটা খেয়ে নর্মাল আছে তো আমি আর খাবো না। কিন্তু তারা কিন্তু খুব বড় ভুল করেন সেই 10% মানুষ। কারণ আপনারা জানেন না কি প্রেশার, সুগার বা থাইরয়েড থেকে কত বড় একটা ভয়ঙ্কর রোগ আসতে পারে, বা কি অবস্থা আপনাদের হতে পারে, যেখান থেকে আপনাকে কিন্তু হসপিটালে ভর্তি হতে পারে, বা মানে আরও ফ্যাটাল কন্ডিশন হতে পারে। কিন্তু যারা ওষুধটা খাচ্ছেন নিয়মিত, যারা ডাক্তারকে দেখাচ্ছেন, তারপরও যখন সুগারটা কন্ট্রোল থাকছে না, তো আপনারা প্যাথিটাকে একটু চেঞ্জ করুন, আয়ুর্বেদের হাত ধরুন। আয়ুর্বেদের মধ্যে এরকম ট্রিটমেন্ট রয়েছে, কারণ আয়ুর্বেদ হচ্ছে সম্পূর্ণ হার্বাল ট্রিটমেন্ট, এবং কিছু মেটালিক মেডিসিন রয়েছে যেগুলো আমরা প্রয়োগ করি, যেগুলো আমাদের আয়ুর্বেদ শাস্ত্রেই বলা রয়েছে। আমরা এরকম পেশেন্ট পাই যারা হয়তো দীর্ঘ 5 বছর 7 বছর ওষুধ খাচ্ছেন, কিন্তু তারপরেও দেখা যায় ফাস্টিং এবং পিপি দুটোই আনকন্ট্রোল। খাওয়ার আগে সুগার দেখা যাচ্ছে 200-র কাছাকাছি বা 250, এবং খাওয়ার পরেরটা দেখা যাচ্ছে 300-350। আবার অনেকের ক্ষেত্রে একটু কমও থাকে, কারুর খাওয়ার আগেরটা 150, কারুর খাওয়ার পরেরটা হচ্ছে দেখা যাচ্ছে 220-30। তো আপনারা তো ওষুধ খাচ্ছেন, তারপরও কেন সুগারটা কন্ট্রোল হচ্ছে না? আর এবং এই যে সুগারটা যদি না কন্ট্রোল হয়, আপনি তো ভবিষ্যতে কিডনি রোগী হয়ে যাবেন, আপনি তো ভবিষ্যতে চোখের সমস্যা চলে আসবে, আপনার তো নার্ভের সমস্যা চলে আসবে। কারণ নিউরোপ্যাথির মতো এমন সমস্যা রয়েছে সুগারের রোগের থেকে হতে পারে, যেখান থেকে মানুষ একটা সময় গিয়ে হাঁটা চলা অবধি বন্ধ করতে পারে। এবারেই একটা পেশেন্ট, আমি রায়গঞ্জ চেম্বারে গেছিলাম, রায়গঞ্জে এসেছিলেন, তার দিদি দেখিয়েছিলেন মালদা চেম্বারে।
তো তার দিদি আমাদের কাছে যখন এসেছিলেন ওয়াকার নিয়ে এসেছিলেন, ওয়াকার ছাড়া উনি হাঁটতে পারতেন না এবং তিনি হচ্ছেন ডায়াবেটিক নিউরোপ্যাথির পেশেন্ট, মানে সুগার থেকে আস্তে আস্তে নার্ভের সমস্যা এসে গেছে এবং কোমর থেকে একদম পা অবধি অসহ্য যন্ত্রণা জ্বালা করতো এবং হাঁটতে একদমই পারতেন না, হাঁটা চলার অসুবিধে হতো খুব। তো তিনি আমাদের কাছে ট্রিটমেন্ট করে 5 থেকে 6 মাসের মধ্যে এখন ওয়াকার ছাড়া হাঁটা চলা করেন, মানে তার ট্রিটমেন্ট হয়ে গেছে বন্ধ প্রায় 1 থেকে 1.5 বছর, তারপরও তিনি এখন সুস্থ রয়েছেন, হাঁটা চলা করছেন উইদাউট ওয়াকারে। তারই বোন এসেছিলেন, উনি দিদি তারই বোন এসেছিলেন কি হাঁটু ব্যথা নিয়ে, তো তার ক্ষেত্রেও সেম সমস্যার সমাধান হবে, কিন্তু আপনাকে তো রাস্তাটা ঠিক চয়েস করতে হবে। আপনি যদি ট্রিটমেন্ট করে আপনি ভালো ফল পান হোমিওপ্যাথিতে আপনি করুন, আর যখন দেখছেন না হচ্ছে না, ওষুধে হচ্ছে না, তারপর ডাক্তারবাবু বলছেন ইনসুলিন নিতে হবে। আরে বাবা, ইনসুলিন সারাদিনে কি আমি কতবার শরীরে ছুঁচ ফোটাবো, পেটে হোক থাইয়ে হোক কতবার ছুঁচ ফোটাবো? একটা পেশেন্টের কমপ্লেনই থাকে কি ডাক্তার ছুঁচ ফোটানোর সময় রক্ত চলে আসে, কারণ সবাই তো সঠিকভাবে জিনিসটা প্রয়োগ করতে পারেন না, মানে ইনজেক্ট করতে পারেন না। তো এবং কি ছুঁচটা ফোটাতে ফোটাতে জায়গাটা শক্ত হয়ে যায় এবং কালো হয়ে যায় এবং যন্ত্রণা লাগে। সারা দিনে যদি আমি 3বার 4বার ছুঁচ ফোটাই নিজের শরীরে, তো সেটা যতটা যন্ত্রণাদায়ক বেদনাদায়ক, তার থেকে বড় কথা আপনাদের ডিসিশনটা কতটা বড় ভুল সেটা আপনারা ভেবে দেখুন। আপনারা সেই প্যাথিকে সময় দিলেন 5-7 বছর, তারপরে সেখান থেকে আপনাকে কি বলা হচ্ছে, আপনাকে এবার ইনসুলিন নিতে হবে, উইদাউট ইনসুলিন সুস্থ থাকতে পারবেন না। আরে বাবা, আপনারা যখন আমার কাছে আসছেন, ইনসুলিন যখন নিচ্ছেন, নেওয়া অবস্থায় আমাদের কাছে আসছেন, আমরা দিনের দিন ইনসুলিন বন্ধ করছি বা উইদিন 15 ডেজ ইনসুলিন বন্ধ করছি, সেই ক্ষমতাটা তো আয়ুর্বেদের মধ্যে আছে। যখন একটা প্যাথি আপনাকে ইনসুলিনের দিকে এগিয়ে দিচ্ছে 5-7 বছর পর, তার ওষুধে আর কোনো কাজ হচ্ছে না, ইনসুলিন আপনাকে নিতে হবে বলে দিচ্ছে, কিন্তু তার পরবর্তী ঘটনাটা ভাবুন, আপনারা ইনসুলিন নিচ্ছেন, সেই প্যাথি বলছে আর এর কোনো রাস্তা নেই, আপনারা ইনসুলিন নেওয়া অবস্থায় আয়ুর্বেদের কাছে এলেন, আয়ুর্বেদ কি বলছে, আপনার ইনসুলিন বন্ধ করে দেবো প্রথম দিনই। তাহলে আয়ুর্বেদের মধ্যে কতটা ক্ষমতা রয়েছে, হার্বাল ট্রিটমেন্টের কতটা ক্ষমতা রয়েছে, যেটা কিনা অন্য প্যাথিতে 5-7 বছর পরে বলছে কোনো রাস্তা নেই, কিন্তু 5-7 বছর পরে আয়ুর্বেদ বলছে উইদাউট ইনসুলিন আপনি ভালো থাকতে পারেন। তো যারা ইনসুলিন নিচ্ছেন তারা একদম নেবেন না, কারণ আপনার শরীরের ওপর খেয়াল রাখুন, কারণ সুগারটা একমাত্র সুগার রোগ নয়, সুগারটা থেকে নেফ্রোপ্যাথি হতে পারে, যেখান থেকে সিকেডি ডায়ালিসিস অবধি যেতে পারে। আপনি ফোনটা নিন। একদম অবশ্যই। কে আছেন আমাদের সাথে বলুন। নমস্কার। শুভ অপরাহ্ন। হ্যাঁ বলুন বলুন, কোথা থেকে ফোন করছেন? আমি ঢাকুরিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন বলুন, কি প্রবলেমের জন্য ফোন করলেন? আমার দীর্ঘদিন ধরে মাথার চুলের মধ্যে খুশকি দেখা দিচ্ছে। আমি অন্যান্য মেডিসিন ইউজ করেছি, আমি বলছি না কোন মেডিসিন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। বেশ। তো আমার বয়স 35 প্লাস, তো এই মুহূর্তে চুলও উঠছে এবং চুলে খুশকি দেখা দিচ্ছে। যদি এর কোনো ওকে, ড্যান্ড্রফের জন্য এনবিপি তে কোনো ট্রিটমেন্ট আছে কিনা, তাই তো? আর আমি প্রধানত শ্যাম্পু বা তেল এগুলো ইউজ করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। তো এই যে ড্যান্ড্রফের সমস্যাটা বললেন, এই ড্যান্ড্রফের সমস্যা বহু লোকের রয়েছে। ড্যান্ড্রফ এমনও ড্যান্ড্রফ হয় অনেকের ক্ষেত্রে, যাদের তো এমনি অনেকে ঝরে, যাদের ড্রাই হয়, আবার অনেকের অয়েলি হয়, যাদের তাদের মাথার উপরে বসে যায় এবং সেখান থেকে ফাঙ্গাল ইনফেকশন ভবিষ্যতে আসতে পারে, চুলকানি ভাব আসবে, মাথার চুল উঠে যাবে, কারণ যখন ড্যান্ড্রফ বেশি পরিমাণে হবে আমাদের যে হেয়ার ফলিকলগুলো আছে ওগুলো লুজ হয়ে যায়, যার ফলে আমার হেয়ার লস হতে থাকে। তো আপনাকে একটা কথা বলবো, আপনি অনেক জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন, আপনি একবার আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করান, আর যদি আয়ুর্বেদিক করিয়েও থাকেন আপনি হয়তো করাতেই পারেন, কিন্তু একবার এনবিপিতে এসে ট্রিটমেন্ট করান, কারণ ড্যান্ড্রফটা এমন কোনো সমস্যা নয় যেটাকে আমরা কিওর করতে পারবো না। কিছু তেল রয়েছে, কিছু শ্যাম্পু রয়েছে যেগুলো স্পেশালি এই ড্যান্ড্রফের জন্য ইউজ করা হয়। আমি আপনাকে আগের দিন বলছিলাম আলোচনার মধ্যে শিয়াল কাটার যে তেলটা, যেটাকে আমরা চোর কাটা বলি, তো ওই যে শিয়াল কাটা থেকে যে তেলটা তৈরি হচ্ছে ওটা কিন্তু 1 নম্বর ওষুধ হচ্ছে এই ড্যান্ড্রফের ক্ষেত্রে। এবং আমরা যে দেখি ডুমুর দেখি, আমাদের ডুমুর গাছ ছিল, সেই ডুমুর থেকে একদম এক ধরনের ওষুধ তৈরি হয় যেটাকে উদুম্বর বটি বলে। এবং এই যে উদুম্বর বটি, এর কিন্তু পার্টিকুলার ডোজ রয়েছে, এটা কিন্তু রোজ আপনাকে দিনে 2টো করে 2বার খেতে হবে বা 1টা করে 2বার খেতে হবে এরকম নয়, এটা কিন্তু সপ্তাহে 3টে খেতে হয়, মানে 2 দিন ছাড়া 1টা করে খেতে হয়। তো এই যে ওষুধগুলোর কাজ, এইগুলো কিন্তু কোনো পৃথিবীর কোথাও পাবেন না। আমাদের যে শ্যাম্পুটা তৈরি হচ্ছে বা আমাদের যে তেলটা তৈরি হচ্ছে, আমরা নতুন একটা সংস্থা রয়েছে যেখানে আমরা শুধুমাত্র হেয়ারের ট্রিটমেন্ট করি, স্কিনের ট্রিটমেন্ট করি, অ্যান্টি এজিং ট্রিটমেন্ট করি। অনেকের পিম্পলস রয়েছে, অনেকের আপনার অ্যাকনি রয়েছে, অনেকের ডার্ক সার্কেল রয়েছে, অনেকে বলে মেছেদা, যেটা বলা হয় মেছেদা, কালো পিগমেন্টেশন, ব্ল্যাক পিগমেন্টেশন যেটা হয়ে যায়, হেয়ার লসের সমস্যা।
তো এইগুলোর আমরা নতুন ট্রিটমেন্ট প্রসিডিওর তৈরি করেছি এবং আমাদের সাথে লা এলিগেন্স বলে এই সংস্থাটি আমাদের রয়েছে, সেখানে কিন্তু স্পেশালি এই ধরনের স্কিন বা হেয়ারের আমরা ট্রিটমেন্টটা করি। এবং এই যে সংস্থা, এটা কিন্তু টোটাল আয়ুর্বেদিক সংস্থা। এর মধ্যে যে সমস্ত আমরা হেয়ারের লোশন হোক বা অ্যান্টি এজিং লোশন হোক বা আপনার যে শ্যাম্পু হোক বা আপনার অ্যান্টি অ্যাকনি ক্রিম হোক, এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই রয়েছে। আপনি উনি কোথা থেকে ফোন করেছেন বলেন? বাগুইহাটি থেকে মনে হয়। তো আপনি বাগুইহাটি থেকে ফোন করেছিলেন, একটা সময় করে যে কোনো একটা সময় বের করে আপনার আমাদের প্রত্যেক বুধবার শোভাবাজারে চেম্বার থাকে। বুধবার বিকালবেলা 4টে থেকে শোভাবাজারে চেম্বার থাকে, জয়পুরিয়া কলেজের ঠিক কাছেই। দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, যে কোনো একটা নাম্বারে ফোন করে একটা সময় করে একটু বুকিং করে একটু আসুন। দেখবেন আমরা যেভাবে বলে দেবো সেইভাবে শুনলে আপনার এই ড্যান্ড্রফের সমস্যাটা, জানি না কতদিন ভুগছেন, এই ড্যান্ড্রফের সমস্যাটা 3-4 মাসের মধ্যে একদম টোটাল চলে যাবে। যদি হেয়ার লস হয়ে থাকে সেটা আর ভবিষ্যতে কখনো হবে না এবং একদম সম্পূর্ণভাবে আপনি সুস্থ থাকবেন। একদম। তবে একটা বিষয় কি জানেন তো, প্রশ্ন আমরা ভুল জায়গায় অনেক ক্ষেত্রে করে থাকি। যেমন সেদিনই আমি দেখছিলাম একজন পেশেন্ট ডাক্তারবাবুদের প্রশ্ন করছে যে পঞ্চকর্মা কি খুব পেইনফুল? যেখানে পেইন বলে কোনো কথা নেই, ব্যথা বলে কোনো কথা নেই, মায়ের মতন যত্ন, স্নেহ, ভালোবাসা কাজ করে, সেখানে আপনি প্রশ্ন করছেন যে ব্যথা আছে নাকি ডাক্তারবাবু, তবে বোধহয় আমি নিতে পারবো না। কিন্তু যেখানে সত্যিই ব্যথা আছে সেখানে আপনি কিছুই বলতে পারেন না এবং সেই ব্যথাকে আপনি বছরের পর বছর গ্রহণ করছেন। এই যে ডাক্তারবাবু ইনসুলিনের কথা বললেন বা বিভিন্ন রকমের ইনজেকশনের কথা, বিভিন্ন অপারেশনের কথা, বিভিন্ন পেইনফুল বিভিন্ন থেরাপি বা ট্রিটমেন্টের কথা, সেগুলো আপনি মুখ বুজে সহ্য করছেন। কিন্তু আয়ুর্বেদ সত্যি মায়ের মতন কিন্তু আমাদের ভালোবাসে, যেখানে সে পারবেই না কখনো আপনাকে ব্যথা দিতে, বরঞ্চ যেটা পারে ব্যথা থেকে আপনাকে বের করে আনতে। যারা নিজেকে এবং নিজের পরিবারের প্রিয় মানুষকে নিরাময় দিতে চান, সুন্দর একটা জীবন দিতে চান, তারা অবশ্যই ফোন করবেন 9830235527 বা 37 এই দুটি নাম্বার এবং অবশ্যই কাছাকাছি চেম্বার সম্পর্কে জেনে কিন্তু যোগাযোগ করবেন। চট করে একটু বলে রাখবো, একটু জেলার চেম্বারগুলো নিয়ে আগে শুরু করব। যেমন হলদিয়া কিন্তু চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা কিন্তু থাকেন। খড়গপুরে চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যকে পাবেন। শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল থাকবেন। বোলপুরে ডক্টর এ হালদার কিন্তু থাকছেন। জামশেদপুর চেম্বারে ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। কোচবিহারে ডক্টর এস ঘোষাল থাকছেন। দুর্গাপুরে ডক্টর এ হালদার থাকছেন। আরামবাগ চেম্বারে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। মালদায় ডক্টর এস ঘোষাল থাকছেন। রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল থাকছেন। হেরাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। মেছেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এছাড়া বাংলাদেশ চেম্বার, সেখানেও কিন্তু থাকেন ডক্টর বি শর্মা। এছাড়া আপনারা কিন্তু বর্ধমানে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। গুয়াহাটি চেম্বারটি কিন্তু একদম কাছে। যারা গুয়াহাটি আসামের বন্ধুরা অনুষ্ঠান দেখছেন বা আপনার রিলেটিভ যদি থাকে, আমরা আসাম নিয়ে আজকে একটু কথা বলবো, তো তাদের জন্য ডক্টর এস ঘোষাল কিন্তু অবশ্যই রয়েছেন। বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। কৃষ্ণনগর নদিয়া থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, ডক্টর এ হালদারকে কিন্তু পাচ্ছেন, যোগাযোগ করবেন। আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। আগরতলায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। দিল্লিতে কিন্তু আমাদের চেম্বার রয়েছে, সেখানেও কিন্তু থাকেন ডক্টর বি শর্মা। নতুন চেম্বারের মধ্যে যেহেতু আসামের কথা বলছিলাম, এতদিন ধরে ডাক্তারবাবু আপনি গুয়াহাটিতে চেম্বার করতেন, তারপরে হঠাৎ করে আবার ডিব্রুগড়ের কথা কেন চিন্তা ভাবনা? একদমই ঠিক কথা, কারণ আমরা গুয়াহাটি আসামের পরে আমরা একটা চেম্বার ওপেন করেছিলাম শিলচরে, যেটাও কিনা এই আসামের মধ্যে। এবং সেখানে গিয়ে যেটা দেখলাম, হয়তো শিলচর থেকে আমার গুয়াহাটি বাই ট্রেন হচ্ছে আমার 12 ঘন্টার জার্নি এবং বাসে তার থেকেও বেশি সময় লাগে। সেখানে গিয়ে এত পেশেন্ট, এত বয়স্ক মানুষেরা আমাদের কমপ্লেন করলেন কি ডাক্তার এতদিন পরে আপনারা এলেন, আমাদের এত কষ্ট, এত সমস্যা, আমরা ওখানে পৌঁছাতে পারতাম না। এবং ওখানে ল্যান্ডস্লাইড হয়, মানে পাহাড়ের রাস্তা ধসে পড়ে, অনেকে আসার সময় আটকেও গেছেন, সেই গল্পটাও আমাদের শুনিয়েছেন। এবং বহু যারা ভালো হয়ে গেছেন পেশেন্ট, শিলচরের পেশেন্ট যারা গুয়াহাটিতে এসে দেখাতেন, তাদের পার্সোনাল রিকোয়েস্ট ছিল ডাক্তার একটু শিলচরে আসুন। তো সেই রকমভাবে ডিব্রুগড়ের বহু পেশেন্ট কিন্তু আমাদের দেখান এবং ডিব্রুগড় থেকেও কিন্তু গুয়াহাটির রাস্তাটা 12 থেকে 15 ঘন্টার, যেখানে কিন্তু একটা সুস্থ মানুষ মানে কি, যে একটা সবল মানুষ তিনি আসতে পারেন, হয়তো 40 বছর 50 বছরের মানুষ। কিন্তু যারা বয়স্ক মানুষ, যাদের বয়স 60, 65, 75, যারা হাঁটাচলা ঠিকভাবে করতে পারেন না, সিভিয়ার পেশেন্ট যাদের একদিক প্যারালাইসিস হয়ে গেছে, বা নিউরোপ্যাথির পেশেন্ট, বা সিকেডি ডায়ালিসিস চলছে যাদের, এরকম পেশেন্ট, মোটর নিউরন ডিজিজের মতো পেশেন্ট, তো তারা তো আমাদের কাছে আসতে পারছেন না গুয়াহাটিতে। তাদের স্পেশাল রিকোয়েস্ট ছিল কি ডাক্তারবাবু গুয়াহাটির পরে একটু ডিব্রুগড় চেম্বারটা দেখবেন, আপনারা যেমন শিলচর চেম্বারটা ওপেন করলেন সেরকমই একটু ডিব্রুগড় চেম্বারটা দেখুন। তো এই জন্যেই
আমরা কিন্তু আজকে নর্থ ইস্টে আসামের মধ্যে চেম্বারগুলো বাড়াতে শুরু করেছি। আজকে আমরা গুয়াহাটিতে ছিলাম মানুষের ভালোবাসার জন্য, এবং সবসময় মাথায় রাখতে হবে মানুষ যদি ভালো হয় একটা সংস্থার হাত ধরে, মানুষ কিন্তু তাকে চাইবে আরও জায়গায় আসুক, আরও কাছে আসুক তাদের। কিন্তু তারপরেও আমাদের একটা ম্যান পাওয়ার রয়েছে এবং একটা শক্তি বা ক্ষমতা বল রয়েছে বা একটা টিম রয়েছে, এটা তো একটা টিম ওয়ার্ক। তো আমরা চেষ্টা করছি যতটা সম্ভব আরও ডাক্তারবাবুদের আমাদের সাথে জয়েন করানোর এবং আরও টিম আমাদের বাড়ানোর। কিন্তু এই রিসেন্ট আমরা ডিব্রুগড়ে যাচ্ছি, আমাদের ডাইরেক্টর ডক্টর শর্মা থাকছেন ওখানে এবং আমিও থাকবো ওখানে। 28 তারিখে ডিব্রুগড় চেম্বার ওপেন হচ্ছে এবং তার আগেই হয়তো আমি গুয়াহাটি চেম্বারে যাব। এবং তার পাশাপাশি আপনি যেরকম বললেন আমাদের আগস্ট মাসের ফার্স্ট উইকে এবং তার নেক্সট উইকে আমাদের গঙ্গারামপুর এবং বনগা চেম্বার 11 এবং 18 তারিখ। 11 তারিখে গঙ্গারামপুর এবং 18 তারিখে বনগা চেম্বার। বনগা চেম্বারেরও কিন্তু বহু রিকোয়েস্ট ছিল বহুদিনের পেশেন্টদের জন্য, কারণ আপনি জানেন ওপাশে হাবড়া আছে, অশোকনগর আছে এবং রানাঘাটের পেশেন্ট, তারা আসতে চাইছিলেন কি আমরা একটু কাছে হোক, কারণ মধ্যমগ্রাম চেম্বার হোক বা কৃষ্ণনগর হোক একটু ডিস্টেন্স হয়ে যাচ্ছিল ওদের জন্য। তো তাদের কথা ভেবেই আমরা বনগাতেও চেম্বার ওপেন করছি, যেখানে ডক্টর শর্মা থাকছেন নিজে আমাদের ডাইরেক্টর 18 তারিখে। এবং গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুরের এক প্রথম চেম্বার ওপেন হচ্ছে, যেটা হচ্ছে গঙ্গারামপুর 11 তারিখে। তো এই সমস্ত জায়গায় যারা আসবেন, কারণ প্রথম দিনে একটু পেশেন্টের চাপ বেশি থাকে, দয়া করে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে একটু নোট করে রাখবেন, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে তারপরেই কিন্তু আসবেন, নইলে কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকটা কষ্ট হয় বা অসুবিধার সৃষ্টি হয়। একদম। তার পাশাপাশি যিনি আছেন তিনি একটা মিনিট সময় দেবেন, কারণ শুধুমাত্র বাইরের জেলাগুলো বললাম আর কলকাতা হাওড়া বাদ দিয়ে দিলাম তা তো হয় না। প্রত্যেকজন অভিজ্ঞ চিকিৎসককে কলকাতা এবং হাওড়া চেম্বারে কিন্তু পাচ্ছেন। তার মধ্যে সংস্থার ডিরেক্টর বি শর্মাকে আপনারা কিন্তু সোমবার করে মধ্যমগ্রামে পাচ্ছেন, মঙ্গলবার করে শিবপুরে পাচ্ছেন, বুধবার বালচিগুড়ি এবং কলকাতার শোভাবাজারে পাচ্ছেন, বৃহস্পতিবার করে কিন্তু দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে পাচ্ছেন, শুক্রবার বেলুড়ে পাচ্ছেন, শনিবার দিন খিদিরপুরে পাচ্ছেন এবং রবিবার ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন। ডক্টর এন ভট্টাচার্য ম্যাডামকেও আপনারা শুক্রবার করে মধ্যমগ্রাম চেম্বারে পাচ্ছেন, সোমবার করে বেলুড়ে পাচ্ছেন, মঙ্গলবার করে ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন। ডক্টর এস ঘোষালকে বৃহস্পতিবার করে মূলত ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন। ডক্টর এ হালদারকেও কলকাতা এবং হাওড়ার সমস্ত চেম্বারেই পাচ্ছেন। কিন্তু ওই যে বললাম স্ক্রিনে দেওয়া নাম্বার নোট করতেই হবে, 9830235527 বা 37 এই নাম্বারে ফোন করুন, কথা বলুন আর জেনে নিন যে কোন চিকিৎসককে কবে কোন চেম্বারে আপনি পাচ্ছেন। কে আছেন ফোনে? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি শিয়ালদা থেকে বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, ডাক্তারবাবুরা বলেছিলেন যে জবা ফুলের গুঁড়ো খেতে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ জবা ফুল আমি গুঁড়ো করব কি করে? মিক্সিতে জবা ফুল হয় না? হ্যাঁ জবা ফুলটা শুনুন, আপনি শুনুন, স্যার বলছেন। হ্যাঁ আপনি একটু শুনুন। জবা ফুলটা হয়তো আপনি কিনে নিচ্ছেন বা গাছ আছে, কিনে নিলে কিনে নেবেন ফ্রেশ সাদা পরিষ্কার কলের জলে একটু ধুয়ে নেবেন, পারলে অল্প ফুটিয়ে নেবেন, বেশি ফোটাবেন না, তাহলে রসটা বেরিয়ে যাবে। অল্প ফুটিয়ে নিলেন, সেই ফুলটা পরিষ্কার হয়ে গেল, সেটাকে রোদ্দুরে বাড়িতে কোনো কাগজ বা ভালো পেপারের ওপর রেখে রোদ্দুরে শোকাবেন। শুকিয়ে ওই ফুলগুলোকে আপনি মিক্সির মধ্যে দিয়ে ডাস্ট করে নেবেন, বা যদি হামানদিস্তা থাকে বাড়িতে হামানদিস্তা দিয়ে ঠুকে ঠুকে ওটাকে ডাস্ট করে নেবেন। কারণ এই যে উনি বললেন, উনি যে এত সচেতন, কারণ জবা ফুল একটা হচ্ছে দা মেডিসিন হচ্ছে আমাদের স্টোনের ক্ষেত্রে, সেটা গল স্টোন হোক। কারণ অনেকের প্রশ্ন থাকে কি ডাক্তার গল স্টোন কি গলিয়ে দেওয়া সম্ভব? এটা তো বের করা যায় না, কিন্তু হ্যাঁ সম্ভব। যদি সেটা নির্দিষ্ট ডায়ামিটারের মধ্যে থাকে সেটাকে অবশ্যই ডাইলিউট করে দেওয়া সম্ভব, এবং তার জন্যে হিবিস্কাস যে পাউডারটা রয়েছে এটা খুব ভালো কাজ করে। এছাড়াও অনেক মেডিসিন রয়েছে, কিন্তু আপনি মনে রাখবেন ওইটাকে যেভাবে বললাম ওইভাবে শুকিয়ে, কারণ অনেক নোংরা থাকে, হয়তো গাছেও নোংরা পড়তে পারে বা বাইরে থেকে কিনলেও নোংরা থাকতে পারে, একটু শুকিয়ে ভালোভাবে জলে ধুয়ে ওটাকে ডাস্ট করে নেবেন মিক্সিতে বা হামানদিস্তাতে করে নেবেন, দেখবেন খুব উপকার পাবেন, ভালো থাকবেন। একদম। ভালো তো আছেন প্রচুর মানুষ, এবং কেন ভালো আছেন বলুন তো? প্রথম কারণ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে তারা নির্বাচন করেছেন, এবং দ্বিতীয়ত হচ্ছে এখানকার অভিজ্ঞ চিকিৎসকেরা অত্যাধুনিক মেডিসিন, পঞ্চকর্মা ডিপার্টমেন্ট সবকিছুর মধ্যে থেকে তারা ভালো হবেন না এটা তো হতেই পারে না। এরকম কিছু মানুষের একটু বার্তা শুনে নেব আপনাদের জন্য, এবং তারপর ফিরে আসবো আবারও অনুষ্ঠানে। কোথায় বাড়ি? বাড়ি খাসনপুর। কি রোগে ভুগছিলেন আপনি? আমি এমনি আর্থারাইটিস, তারপরে সর্দি কাশির ব্যাপারও আছে। কতদিন ধরে এই রোগে ভুগছেন? প্রায় ডাক্তারবাবুকে দেখাচ্ছি প্রায় 6 মাস বেশি ভুগছেন? বেশি ভুগছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? না, ট্রিটমেন্ট করেননি, সরাসরি আপনি বি শর্মার কাছে আসেন। হ্যাঁ। ওনার ট্রিটমেন্টে আপনি এখন কেমন আছেন?
ওনার ট্রিটমেন্টে ভালোই আছে, মানে খুবই ভালো আছে। খুবই ভালো। হ্যাঁ, তার মানে এনভিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ এবং খুশি, তাই তো? হ্যাঁ, অনেক খুশিও আছে। হ্যাঁ, ওনার ট্রিটমেন্ট। আপনার নাম? বিপ্লব বিশ্বাস। কোথায় বাড়ি? গুয়াহাটি। কি সমস্যা আপনার? আমার ডায়াবেটিসের সমস্যা। কতদিন ধরে ভুগছেন? আমি 23 বছর। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কদিন চিকিৎসা করছেন আপনি? এই 2 মাস হয়েছে। আচ্ছা, এখন আপনি কেমন আছেন? এখন আমি ভালো আছি। আপনি কি ইনসুলিন নিতেন? আমি আগে ইনসুলিন নিতাম। এখন নিতে হচ্ছে ইনসুলিন? এখন নিচ্ছি না ইনসুলিন। আচ্ছা, এখন আপনি শুধুমাত্র আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করছেন? হ্যাঁ। মানসুরা বেগম। কোথায় বাড়ি? আমার নালিকুল। কি রোগে ভুগছিলেন আপনি? আমি কোমরের লেগে ভুগছিলাম। আর লিভারে, ফ্যাটি লিভার? হ্যাঁ, ফ্যাটি লিভারের জন্য ভুগছিলাম। এই রোগটা নিয়ে আগে কোথাও ট্রিটমেন্ট করেছিলেন? হ্যাঁ, করেছিলাম কলকাতার লীলরতন হসপিটালে। সেখানে কি বলেছিল? সেখানে বলেছিল যে অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে। আপনি অপারেশনের মানে যে করতে বললো, তা আপনি ডিসিশনটা নিয়েছিলেন? না, নিইনি। আমি বলেছিলাম না, আমাকে বলেছিল অপারেশন করলে তুমি ভালো হবে না, লাস্ট সীমানায় চলে গেছে, তোমার অপারেশন করলে তুমি আর করতে পারবে না, উঠতে পারবে না। অপারেশন করলে আপনাকে গ্যারান্টি ওরা দেবে না? গ্যারান্টি দেবে না বলেছে। আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে তারপরে আপনি ট্রিটমেন্টে এলেন? হ্যাঁ, ডাক্তার বি শর্মার কাছে এসে আমি যেন মনে হচ্ছে ভালো আছি, আমার অনেকটা রোগ সরে গেছে। আচ্ছা, মানে আগের থেকে আপনি এখন অনেক ভালো আছেন? অনেক বেটার আছি, ভালো আছি। তার মানে এনভিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে এখন আপনি অনেকটাই সুস্থ আছি। হ্যাঁ। আপনার নাম? আমার নাম বিভাস নস্কর। কোথায় বাড়ি আপনার? আমার জগদীশপুর, হাওড়া। কি হয়েছিল আপনার? আমার সুগার, গা হাতের যন্ত্রণা, কোমরের ব্যথা, এইসব। আচ্ছা, এখন সুগারটা এখন পুরো। কতদিন ধরে সুগারে ভুগছেন? 18 থেকে 20 বছর। 18 থেকে 20 বছর। এর আগে কোথায় ট্রিটমেন্ট করেছেন? পিজিতে করেছি এবং মেডিকেলে করেছি। আচ্ছা, এই রোগটার কোনো সুরাহা পেয়েছিলেন? হালকা হালকা, মানে ওষুধ খেলে ভালো থাকতেন আবার? আচ্ছা, ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এখন প্রায় 2 মাসের উপর। 2 মাসে। এখন আপনি সুগারটা কিরম আছেন? সুগারটা চলে গেছে। সুগার আপনার কমপ্লিট কিওর আছে, তাই তো? আপনার নাম? ভারতী পাল। কোথায় বাড়ি আপনার? বাঁকড়া বিশ্বভারতী। কি হয়েছিল আপনার? আমার হাঁটুতে ব্যথা। রোগটার নাম কি ছিল? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কোথাও চিকিৎসা আগে করেছিলেন? এমনি অ্যালোপ্যাথি চিকিৎসা অনেক করেছি। কতদিন ধরে ভুগছিলেন? যতদিন হচ্ছে ততদিনই ভুগি। মানে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করিয়েছিলেন আপনি? সুস্থ হয়েছিলেন? না, সুস্থ হয়নি। আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? 15 দিন হবে। 15 দিন। 15 দিনে এখন আপনি কেমন আছেন? এখন আমি অনেকটা ভালো আছি। অনেকটাই ভালো আছেন তো? আপনার নাম কি? আমার নাম বিনয় বিশ্বাস। আপনার কি অসুবিধা? আমার প্রস্রাবের অসুবিধা ছিল, কিডনির অসুবিধা ছিল। কিডনিতে কি ছিল? কিডনিতে রিপোর্টে একটা স্টোন। হ্যাঁ, একটা স্টোন ছিল, তাই তো? তো আপনি কোথায় ট্রিটমেন্ট করাচ্ছিলেন? ডাক্তার বি শর্মার কাছে। ডক্টর বি শর্মার কাছে। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, তাই তো? তো এখন আপনি কেমন আছেন? এখন রিপোর্টে আমি এইগুলো ভালো বুঝতে পারছি। একবার রিপোর্টটা কি একবার দেখাতে পারবেন যে আপনার আগের রিপোর্টটা কি ছিল? এক এক করে দেখান। আগের রিপোর্টটা আগে দেখান। আর এখন যে রিপোর্টটা করেছেন, লাস্ট যে রিপোর্টটা করলেন, সেটা একবার দেখান। তাহলে রিপোর্টে আপনি একদমই সুস্থ আছেন, তাই তো? যে রোগীর জন্য এসেছিলেন, কিডনির যে সমস্যাটা, সেখান থেকে আপনি সুস্থ আছেন, তাই তো? আপনার নাম? আমার নাম বিনয় বিশ্বাস। বাড়ি? বারাসাত।
যারা পৌঁছে গিয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে তারা তো ভালো আছেন, কিন্তু আপনি কি ভালো আছেন? সত্যি কি আপনি বলতে পারবেন যে আমি যে প্যাথির মেডিসিন খাচ্ছি বা যে ডাক্তারবাবুর উপদেশে আমি চলছি তাতে আমি সম্পূর্ণভাবে স্যাটিসফাই? যদি আপনি স্যাটিসফাই হন তাহলে এই অনুষ্ঠান আপনার জন্য নয়। আপনি ভালো আছেন এটা আমাদের জন্য ভালো বার্তা। কিন্তু যারা ভালো নেই সুগারের কারণে, যারা ভালো নেই ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজে দীর্ঘদিন মেডিসিন খাওয়ার পরও মনের মতন রেজাল্ট পাচ্ছেন না, মেডিসিনের ফলে আপনার কোনো সাইড এফেক্টের সম্মুখীন আপনাকে হতে হচ্ছে, তাহলে এই অনুষ্ঠান একেবারে আপনার জন্য। আপনাকে ভালো করার দায়িত্ব এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের। আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলছি। একটা অন্যতম জটিল সমস্যায় পরিণত হয়েছে সুগার। সুগার কেন জটিল? কারণ সুগার শুধু একা আসে না, হাজার একটা রোগকে ডেকে নিয়ে আসে আপনার জন্য। এটা আপনার জন্য থাকে একটা উপহার, এমন উপহার যেটা আপনার জীবনে একটা অভিশাপের মতন কাজ করে। আমরা অবশ্যই সুগার নিয়ে ডাক্তারবাবু আরো অনেক আলোচনা করব, কিন্তু অনেকের একটা অভিযোগ থাকে যে আমি তো জানতেই পারলাম না যে আমার সুগার রয়েছে, এবং বহুদিন রয়েছে। যখন আমি কোনো কারণে রিপোর্ট করলাম তখন দেখলাম আমার 500-600 পর্যন্ত সুগার লেভেল উঠে গিয়েছে। তো আমরা জানবো কি করে? আমরা তো ডাক্তার নই, কোনো তো বুঝতে পারবো না যে আমার সুগার হচ্ছে কি হচ্ছে না। একদমই ঠিক কথাই জিজ্ঞেস করেছেন, কারণ বহু পেশেন্ট এরকম রয়েছেন যারা কিন্তু তাদের শরীরের মধ্যে সুগার রোগ রয়েছে তারা জানেন না। এর একটাই কারণ মানুষ নিজের শরীরটাকে অবহেলা করে। নিজের শরীরের জন্য যদি একটু সচেতন কেউ হয় তাহলেই বোঝা যায়। কারণ যারা সুগার রোগে ভুগছেন জানেন না, তাদের ক্ষেত্রে দু একটা কমন প্রবলেম হবে। সেগুলো হচ্ছে কি, 1 নম্বর ওয়েট লস হবে। মানে ধরুন আপনার 56 কেজি ওজন ছিল, হয়ে যাবে 50 বা 48। লোকে দেখলে বলবে আরে কি হয়েছে রে, তোর তো ওজনটা ভেঙে যাচ্ছে মনে হচ্ছে না। আর কি হবে, অনেকবার বাথরুমে যেতে হবে, রাত্রিবেলা বাথরুমে উঠতে হবে। আর কি হবে, শরীর অত্যধিক দুর্বল লাগবে, কোনো কাজে আপনার ইচ্ছে করবে না, মনে হবে যখনই সুযোগ পাবো একটু ঘুমিয়ে যাই। আর কি হবে, খিদে বেড়ে যাবে, মানে যাই খান মনে হচ্ছে আরও খাই, একটা খিদে বাড়ার প্রবণতা থাকবে। এইগুলো ভালোভাবে খেয়াল রাখবেন। যারা জানেন না কি তারা সুগারের পেশেন্ট, কিন্তু তারপরও যদি এই লক্ষণগুলো আমি বললাম এর মধ্যে 2-3টে মিলে যায় তাহলে কিন্তু তারা সুগার পরীক্ষাটা করান। কারণ সুগার রোগকে একদমই অবহেলা করবেন না। সুগার রোগ এতটাই ভয়ঙ্কর রোগ, একটা মানুষের মানে প্রাণঘাতী অবধি হতে পারে। কারণ সে নিজে একটা রোগ, তার সাথে আরও 3-4টে ভয়ঙ্কর রোগ সে নিয়ে আসে শরীরের মধ্যে। ফোনে কে আছেন? একদম অবশ্যই আগে দেখে নেবো, তারপর অবশ্যই সুগার নিয়ে আমরা আলোচনা করবো, সাইড এফেক্ট গুলো নিয়ে আমরা আলোচনা করব। বলুন কে আছেন? নমস্কার। আমি যাদবপুর বলছি, বাসুদেব আচার্য। হ্যাঁ বলুন বাসুদেব বাবু, কি প্রবলেম হচ্ছে? বলের মধ্যে গেলে মাথা পেকে যাচ্ছে, মাথায় খোস প্রচুর হয়। বয়স কত আপনার? বয়স 23। হ্যাঁ 23। কি হচ্ছে বললেন? চুল পেকে যাচ্ছে, খুশকি আর মাথা চুল সাদা হয়ে গেছে। আচ্ছা 23 বছর বয়স, তাই তো? হ্যাঁ। আচ্ছা হজমের কোনো সমস্যা, পায়খানা পরিষ্কার না হওয়া, গ্যাস অম্বল? না গ্যাস অম্বল তাড়াতাড়ি নেই, হজম মনে হয় ঠিকই আছে। আচ্ছা এটা কতদিন লক্ষ্য করছেন? এটা হয়েছে আমার 1 বছর হয়েছে। তো কোনো ডাক্তারকে দেখিয়েছেন এর জন্য? না কোনো ডাক্তার দেখাইনি, তো আমার বন্ধু বলেছিল আয়ুর্বেদিক ডাক্তার দেখালে ঠিক হবে, তো ওই জন্য আপনাদের সঙ্গে আমি যোগাযোগ করতে চাই। ঠিক আছে, আপনি টিভিতে একটু শুনতে থাকুন, আমি বলছি কি থেকে হতে পারে এটা। তো অনেক মানুষেরই প্রবলেম রয়েছে। আজকে দেখুন যে ফোনগুলো আমরা বেশিরভাগ নিচ্ছি সব কিন্তু 20 থেকে 30-এর মধ্যে, বেশিরভাগ। একজন 35 বছর বয়সের ছিলেন। তো এখন ইয়াং জেনারেশনে এত সমস্যা হয়ে গেছে, আমার তো মনে হয় না এখন 60 থেকে 70 বছরের পেশেন্টের ফোন বেশি আসে। এখন সব 20 থেকে 30, 35, 40 এর মধ্যেই রোগে কাবু, আর কিছু করার নেই। তো আপনাকে একটাই কথা বলবো, আয়ুর্বেদের ট্রিটমেন্ট রয়েছে, ঠিকই বলেছে আপনার বন্ধু। তো আপনি কোথা থেকে? যাদবপুর থেকে বলছেন? যাদবপুর থেকে, হ্যাঁ। যাদবপুরের যেটা নিয়ারেস্ট হবে সেটা হচ্ছে ল্যান্সডাউনে আমাদের চেম্বার রয়েছে, সেখানে আমরা 2 দিন 3 দিন করে থাকি। হেল্পলাইন নাম্বার দেখুন নিচে যাচ্ছে, দুটো হেল্পলাইন নাম্বার, একটা লাস্টে 27, একটা লাস্টে 37। যেটা আপনার সুবিধা হবে একটা নাম্বার লিখে নিন আর একটা সময় বার করে দেখা করুন। কারণ আমি বারবারই বললাম, আগেও একবার বললাম, আমাদের কিন্তু এনবিপিতে একটা নতুন সংস্থা আমরা তৈরি করেছি যেখানে কিনা আমরা স্পেশালি স্কিনের, হেয়ারের আমরা ট্রিটমেন্ট করছি। স্কিনের মানে কি, অনেকে থাকেন কি ডাক্তারবাবু আমার 40 বছর বয়স, আমাকে দেখে মনে হচ্ছে আমার 50-এর কাছাকাছি বয়স। তো অ্যান্টি এজিং যে থেরাপিটা, অনেকে বলে যে আমাদের স্কিনের রিঙ্কলস এসে যাচ্ছে, আমাদের মুখটা মনে হচ্ছে কিরকম ঝুলে যাচ্ছে, এই যে ট্রিটমেন্টটা, এটাও কিন্তু প্রচণ্ড ভালো ট্রিটমেন্ট আয়ুর্বেদের রয়েছে। এবং এর একটা পার্ট পঞ্চকর্ম হতে পারে, এবং কিছু মডার্নাইজ ট্রিটমেন্ট রয়েছে, মডার্নাইজ মেশিন এসেছে এখন, যার মাধ্যমে কিন্তু আপনি আপনার এই যে এজটাকে এটাকে কমাতে পারেন। এবং আয়ুর্বেদ কিন্তু এই জন্যই তৈরি হয়েছে। আয়ুর্বেদ দিয়ে আজকের থেকে 5000 বছর আগে তৈরি হয়েছে। আয়ুর্বেদের মধ্যে রসায়ন বলে একটা চিকিৎসা ছিল, রসায়ন চিকিৎসাটাই কিন্তু অ্যান্টি এজিং ট্রিটমেন্ট আমাদের।
কি আমরা শরীরের মধ্যে কি কি রসায়ন প্রয়োগ করলে আমরা আমাদের বয়সটাকে ধরে রাখতে পারবো। এবং এছাড়া চুলের যে সমস্যাটা, এই যে গ্রেইং অফ হেয়ার, মানে যেটা পালিত্য, মানে যে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, গ্রেইশ হচ্ছে বা হোয়াইটিশ হচ্ছে, চুল পড়ে যাচ্ছে, চুলে খুশকি হচ্ছে, এর ট্রিটমেন্টও কিন্তু আমরা নিয়ে এসেছি আমাদের সাথে, এনবিপির সাথে লাই লিগেন্সকেও নিয়ে এসেছি। এবং তার মধ্যেও এর ট্রিটমেন্ট হচ্ছে কি, আমার চুল পড়ে যাওয়ার ট্রিটমেন্ট, আমার হচ্ছে চুলটা পেকে যাচ্ছে তার ট্রিটমেন্ট হচ্ছে। এবং কিছু স্পেশাল প্রোডাক্ট আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি, বিশেষ করে সেইগুলো হচ্ছে আপনার স্কিনের ক্ষেত্রে, আপনার চুলের ক্ষেত্রে খুব উপকারী কাজ করবে। আপনি একটু যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারে একটু কন্ট্যাক্ট করে ল্যান্সডাউন চেম্বারে যোগাযোগ করুন, অবশ্যই দেখবেন আপনি ঠিক হয়ে যাবেন। একদম। পরের বন্ধু কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? স্বপন দাস বলছিলাম। কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন, বলুন কি প্রবলেম হচ্ছে? সমস্যা প্রচন্ড পরিমাণে শরীর ইচিং হচ্ছে। কি হচ্ছে? ইচিং হচ্ছে, মানে চুলকাচ্ছে। আচ্ছা, ইচিং এর প্রবলেম হচ্ছে সারা শরীরে? হ্যাঁ শরীরে। এটা কতদিন ধরে হচ্ছে? এটা ছিল না, দিন 15-20 দিন ধরে দেখছি, কিন্তু আমি মেডিসিন থেকে ওষুধ নিয়েছি, কিন্তু কিছুতেই কোনো ইয়ে হচ্ছে না। আচ্ছা, চাকা চাকা লাল লাল দাগ বেরোচ্ছে না ছোট ছোট? হ্যাঁ, চাকা চাকা গুড়ি গুড়ি দাগ হচ্ছে। আচ্ছা, আর এটা সমস্যা কি আগে কখনো হয়েছিল আপনার? না না, এটা হঠাৎ করে আমি কোনো খাবারে অ্যালার্জি বা কিছু জানতেন আগে ছিল আপনার? না 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 না, সেরকমভাবে জানতাম না। বয়স কত এখন? আমার বয়স 34। 34। আচ্ছা, এটা ট্রিটমেন্ট কিন্তু করাতে হবে, নইলে কিন্তু এই অ্যালার্জি সমস্যা পরে বাড়তে পারে। কি বললাম বুঝলেন? ওষুধ খেয়েছিলাম, কোনোভাবে কোনো কিছু হচ্ছে না। আপনাদের অনুষ্ঠানটা দেখছিলাম, তাই ফোনটা করলাম যে কোনোভাবে কোনো। আচ্ছা, আপনি টিভিতে শুনুন, আমি বলছি আপনাকে কি করলে ভালো হয়। তো প্রথম কথা যেটা হচ্ছে, অ্যালার্জির সমস্যাটা আমরা সবসময় বলি আমাদের আয়ুর্বেদ মতে কফ এবং রক্তটা এর মধ্যে ভিসিয়েটেড হয়। এই কফ দোষকে আমরা যদি ইকুইলিব্রিয়াম স্টেটে আনতে পারি এবং তার সাথে আমরা যদি ব্লাডটাকে পিউরিফাই করতে পারি, তাহলে এই ধরনের অ্যালার্জির সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। কারণ এই অ্যালার্জির সমস্যা শুধুমাত্র অ্যালার্জির সমস্যা নয়। অনেকেই বলে একটু চুলকালাম, লাল হয়ে দাগড়া দাগড়া হয়ে ফুলে গেল। আমরা মাঝে মাঝে খবরে শুনে থাকবো কি, আমরা শুনে থাকি এটা কি, কেউ কাঁকড়া খেয়ে, চিংড়ি মাছ খেয়ে শ্বাসকষ্ট হয়ে মৃত্যু অবধি হতে পারে। তো এতটাই ভয়ঙ্কর, কারণ অ্যালার্জিটা শুধু আপনি ওই বাইরে স্কিনে দেখতে পাচ্ছেন, এই অ্যালার্জিটা কিন্তু আপনার লাংসে হচ্ছে, আপনার হার্টে হচ্ছে, আপনার শ্বাসনালীতে হচ্ছে, এবং সেটা যদি ভয়ঙ্কর রূপ ধারণ করে সেখান থেকে মৃত্যু অবধি একটা মানুষের হতে পারে। আগে আপনাকে ঠিক করতে হবে আপনার কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না। আমরা সাধারণ মতে আমরা জানি কি, আমাদের ডিম খাওয়া যায় না, চিংড়ি মাছ খাওয়া যায় না, কাঁকড়া খাওয়া যায় না, পুঁই শাক, পালং শাক, টমেটো এগুলো খাওয়া যায় না, প্লাস আপনার সামুদ্রিক মাংস খাওয়া যায়, মাছ খাওয়া যায় না, খাসির মাংস খাওয়া যায় না। এইগুলো আমরা সাধারণত অ্যালার্জি হলে বারণ করে থাকি, এগুলো খাবেন না। কিন্তু এর পাশাপাশি আমরা জানি না কি আমাদের আটা থেকে অ্যালার্জি হতে পারে, কলায় অ্যালার্জি হতে পারে, আপেলে অ্যালার্জি হতে পারে, আপনার কাঁঠালে অ্যালার্জি হতে পারে। অ্যালার্জি কিন্তু অনেকগুলো থেকে আপনার আসতে পারে। প্রথম কথা যেটা, আপনাকে একটা সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট করাতে হবে, যেখান থেকে কিনা আপনার চলে আসবে কি আপনার কিসে কিসে অ্যালার্জি, কি কি খাবার আপনার খাওয়া যাবে না। এটা প্রথম। দ্বিতীয় কথা, আপনি এখন অ্যান্টি অ্যালার্জিক বা অ্যান্টি হিস্টামিনিক ড্রাগ খাচ্ছেন, যেটা কিনা আপনি দোকান থেকে কিনে এনে খাচ্ছেন, সেটা সাময়িক আরাম পাচ্ছেন, তারপরে আবার বেড়ে যাচ্ছে। হয়েছে এই রিসেন্ট উনি গেছিলেন, এরপরে আবার সামনেই যাবেন সামনের সপ্তাহের দিকে। তো আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন, বর্ধমানে দেখা করুন, অবশ্যই দেখবেন আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। একদম। 9830235527 বা 37 এই নাম্বার দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আপনি কোনো অ্যাড্রেস জানেন না, আপনার বাড়ির কাছাকাছি চেম্বার হয় কিনা আপনি সেটারও খোঁজ কোনোদিন পাননি, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র এই দুটো নাম্বার যদি আপনার হাতে থাকে, তাহলে পুরো এনবিপির খোঁজ আপনার হাতে কিন্তু থাকবে। তাই নাম্বারটা নোট করতে ভুলবেন না। আমরা সুগার বা ডায়াবেটিস নিয়ে কথা বলছিলাম। কেন সুগার বা ডায়াবেটিসের আরেকটা নাম সাইলেন্ট কিলার। সাইলেন্ট কিলার কথাটা কেমন একটা মানে ক্রিমিনাল একটা ব্যাপার চলে আসে, কেন এতটা ভয়ঙ্কর, এতটা সাসপেন্স বিষয়টার মধ্যে? একদমই, কারণ সাইলেন্ট কিলার এমনি তো এই রোগটাকে বলা হয় না, সাইলেন্ট কিলার বলার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। কি আমি যে এতক্ষণ আলোচনার মধ্যে বললাম কি, সুগার হলে সুগার একমাত্র নিজের রোগ নয়, আরও রোগকে নিয়ে আসে। কারণ আপনার যদি কিডনিটা খারাপ হয়ে যায়, আপনি কিভাবে বাঁচবেন? আপনার ডায়ালিসিস নিতে হবে, তারপরে বলবে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। কিডনি ট্রান্সপ্ল্যান্ট করলেও আপনি জীবিত থাকতে পারেন। কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা সবার পক্ষে সম্ভব হয় না, বহু ব্যয়বহুল, এবং কিডনি জোগাড় করাও অনেকটা প্রবলেমেটাস। তো
তো আপনাকে তো আপনার কিডনিটার ট্রিটমেন্ট করতে হবে, আপনার নার্ভের ট্রিটমেন্ট করতে হবে, আপনার হার্টের ট্রিটমেন্ট করতে হবে, আপনার চোখের ট্রিটমেন্ট করতে হবে, প্লাস আপনার সুগার রোগটাকে ঠিক করতে হবে। আয়ুর্বেদ এমন একটা প্যাথি, সেটাই কিনা সুগার রোগের যদি জন্য কোনো পেশেন্ট আয়ুর্বেদের কাছে আসে, আয়ুর্বেদ এরকমভাবে ট্রিটমেন্ট করে যাতে আপনার এই যে সাইলেন্ট কিলার নামটাকে মুছে ফেলা যায়। আপনার সুগারটাকেও আমরা ভালো রাখবো, তার সাথে সাথে এমন কিছু মেডিসিন বা এমন কিছু হার্বস আয়ুর্বেদে রয়েছে যেখান থেকে যেগুলো প্রথম থেকে প্রয়োগ করে দিলে আপনার চোখটা নষ্ট হবে না, একটা সময় গিয়ে আপনার কিডনির ওপরে এফেক্ট পড়বে না, আপনার নার্ভের কোনো সমস্যা আসবে না, এইগুলো প্রথম থেকেই আমরা গার্ড করে দিই। সেই জন্য কি বলি, যে কোনো সুগার পেশেন্ট হোক, যারা সুগার ধরা পড়েছে রিসেন্ট বা যারা এই প্রোগ্রামটা আজকে প্রথম দেখছেন, তার বলবো ইমিডিয়েট হোমিওপ্যাথির হাত ছাড়ুন। কারণ আপনি হোমিওপ্যাথি করছেন, হয়তো সুগার রোগটা নর্মাল থাকছে বা অনেকের ক্ষেত্রে সুগার লেভেলটা নর্মাল থাকছে না, কিন্তু একটা সময় 5 বছর 10 বছর পরে গিয়ে দেখছেন বিভিন্ন ধরনের সমস্যা আসছে, হাঁটতে পারছেন না, চলতে পারছেন না, হাত পায়ে জ্বালা হচ্ছে, রাত্রে বারবার পেচ্ছাপে উঠতে হচ্ছে, চোখে দেখতে পাচ্ছেন না, কিডনির সমস্যা, ডাক্তাররা বলছে ইউরিয়া ক্রিয়েটিন বেড়ে গেছে, হিমোগ্লোবিন কমে যাচ্ছে, আপনার কিডনির সমস্যা, ডায়ালিসিস নিতে হবে, এইগুলো আর আসবে না। আপনার প্যানক্রিয়াস ভালো থাকবে, আপনার ইনসুলিন প্রপারলি সিক্রিয়েট হবে প্যানক্রিয়াস থেকে, আপনার সুগার লেভেল নর্মাল থাকবে, আপনার অন্যান্য যে সমস্ত রোগগুলো আসার কথা সেগুলোও আসবে না। আপনি ট্রিটমেন্ট করিয়ে ভালো এবং সুস্থ থাকবেন, তাও কিনা একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট, এটা না সারা জীবন আপনাকে ওষুধটা খেতে হবে। 4 থেকে 6 মাস, কারোর ক্ষেত্রে 8 মাস বা কারোর ক্ষেত্রে 1 বছর, সেটা রোগের উপরে আমরা ডিপেন্ড করে ট্রিটমেন্টটা করি, সেটা আমরা সবসময় বলে দিই। একদম। কেউ চুপি চুপি আপনাকে মেরে দিয়ে চলে যাবে, এটা আপনার জন্য কি সত্যি সবসময় মেনে নেওয়া সম্ভব? নাকি আপনি পরাজিত করবেন আপনার শত্রুকে, এইটা আপনি চিন্তা ভাবনা করবেন। এনবিপি এই সহযোগিতা আপনাকে করে যে কেউ আপনাকে কিন্তু আঘাত করবে না, আপনি চাইলে কিন্তু আপনার শত্রুকে পরাস্ত করতে পারেন। এবং এটা যদি আপনি চান তাহলে এনবিপির হাত ধরতে হবে এবং হেল্পলাইন নাম্বার নোট করতে হবে। কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। আমার কোথা থেকে বলছেন? ডাক্তারবাবু শুনছেন, আপনি বলুন কোথা থেকে বলছেন। পলাশী থেকে বলছি। পলাশী থেকে বলছেন। আপনার বয়স বলুন। বয়স 28। 28। আচ্ছা বলো কি প্রবলেম হচ্ছে? হাড়ে স্পন্ডাইলাইটিসের প্রবলেম, ডান দিকে স্পন্ডাইলাইটিসের প্রবলেম। আচ্ছা, এটা কতদিন ধরে রয়েছে? 2 বছর। এক্সরে করিয়েছেন? হ্যাঁ, এক্সরে করানো হয়েছে, মানে ওটার আমি হোমিওপ্যাথি দেখাচ্ছি। আচ্ছা, ব্যথা যন্ত্রণাগুলো কম আছে তো এখন? হ্যাঁ, মানে মাঝে একটু বেড়েছিল, তখন ফিজিওথেরাপি করাতে হয়েছিল, এখন এক্সারসাইজ গুলো করলে এখন। আচ্ছা, ঘাট থেকে ব্যথাটা হাতের দিকে ছড়ায়? যখন ভারী কাজ করা হয় তখন একটু হাতের দিকে নামে, বা কোনো ভারী জিনিস টানলে, ভারী কাজ করলে। কলার ইউজ করো, সার্ভাইকাল কলার? হ্যাঁ 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 হ্যাঁ, ডান হাতে। না না, আমি বলছি সার্ভাইকাল কলার ইউজ করো। ঘাড়ে কোনো বেল্ট পরো? না না না। ডান হাতে কি হয়েছে? ডান হাতে না, মানে হাতের ব্যথাটা নামে যখন ওই ভারী যন্ত্রণাটা হয় তখন। তো ভারী ভুরি কোনো কাজ করতে হয়? ভারী না, করতে হয় না, কিন্তু যখন কোনো ভারী জিনিস তুলি বা টানতে হয় বা তখন একটু যন্ত্রণাটা বাড়ে বেশি। আচ্ছা, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এর আগে করানো হয়েছে? না না। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো আমরা সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস নিয়ে মাঝে মাঝেই আলোচনা করি, কারণ সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস হোক, লাম্বার স্পন্ডাইলাইটিস হোক, এগুলো খুব কমন রোগ যেগুলো এখন দেখা যাচ্ছে। কারণ সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস হওয়ার অনেক কারণ আছে, বাচ্চাদের ক্ষেত্রেও এখন সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস দেখা যায়, কারণ আমরা সেটা নিয়ে বহু সচেতনতা প্রোগ্রাম হয়। অবশ্যই স্কুলের ব্যাগের যে ওজনটা ওই বাচ্চা মানুষগুলোর কাঁধে যদি দিয়ে দিই, তাদের তো কোনো দোষ নেই, আমরা রোগটা ডেকে আনছি। তো এই জিনিসগুলো, বা আপনার যে সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস রয়েছে আপনি বললেন, আপনি বেশিক্ষণ ধরে কোনো মানে টিভির দিকে তাকিয়ে থাকবেন না, বা যদি সেলাই করেন বেশিক্ষণ ধরে, অনেকে সেলাই করার অভ্যেস থাকে, তো সেলাই করবেন না, ভারী ওজন যতটা পারবেন কম তুলবেন, এবং কি যদি পড়াশোনা করার থাকে, মানে কোনো কাগজ হলো, বই হলো, একটা নির্দিষ্ট ডিস্টেন্সে 6 ফিট ডিস্টেন্সে রেখে কাগজটা পড়বেন, শুয়ে শুয়ে পড়বেন না, শুয়ে শুয়ে টিভি দেখবেন না, এগুলো মেনটেন করুন। তার সাথে যদি কলারটা পারেন, সার্ভাইকাল কলার যেটা বললাম, সার্ভাইকাল বেল্ট, সেটা ইউজ করুন। ঘাড়ের কিছু ব্যায়াম আছে নিশ্চয়ই আপনি জানেন, সেই ব্যায়ামগুলো করুন। এবং তারপরও যদি দেখুন কি আপনার এই সমস্যাটা কমছে না, কারণ বয়সটা খুব একটা বেশি নয়, 28 বছর বয়স, আজ থেকে যখন 12 বছর 15 বছর আরও বাড়বে, আপনার এই সমস্যাটা তো বাড়বে। এটাকে এখনই যদি আপনি নির্মূল না করেন, তাহলে এটা দিনের পর দিন কিন্তু বাড়তে থাকে। আপনাকে একটাই কথা বলবো, যদি এক্সরে রিপোর্ট যদি কারেন্ট আপনার কাছে থাকে তো খুব ভালো, আর যদি কোনো কারেন্ট এক্সরে রিপোর্ট না থাকে, একটা বাড়ির কাছ থেকে যে কোনো ভালো ল্যাবরেটরি থেকে একটা এক্সরে রিপোর্ট করান ঘাড়ের,
সার্ভাইকাল স্পাইনের এপিল্যাটারাল এক্স-রে। এটা করিয়ে নিন। করিয়ে আমাদের বহরমপুরে চেম্বার রয়েছে, আপনি পলাশী থেকে ফোন করেছিলেন, বহরমপুরে আমাদের চেম্বার রয়েছে যেখানে আমাদের ডাক্তারবাবু যান, ডক্টর হালদার যান, রেগুলারলি ওখানে থাকেন। তো আপনি একটু হেল্পলাইন নাম্বারটা নোট করে নেক্সট কবে ডাক্তারবাবু থাকছেন ওখানে একটু জেনে নিন, জেনে একবার দেখিয়ে নিন। অবশ্যই দেখবেন তাড়াতাড়ি আপনি সুস্থ হবেন এবং ভালো থাকবেন। আর প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, সেটা সার্ভাইকাল স্পন্ডালাইটিস হোক বা পাইলস ফিশার ফিস্টুলা হোক বা যে কোনো স্কিনের রোগ হোক, আপনারা ভাববেন না কি আপনাদের ওষুধটা সারা জীবন খেতে হবে। আপনারা কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ওষুধটা আমরা দেবো। কারোর ক্ষেত্রে 4 মাস, কারোর 6 মাস, আমি বলে দিই কারোর 8 মাস, কারোর 1 বছর, কারণ তাদের রোগের ওপর ডিপেন্ড করে সেই মেডিসিনটা আমরা দিই। সেই ওষুধটা আপনারা যদি খান একটা টাইম মেনটেন করে একটা নির্দিষ্ট সময় রেগুলারলি, তাহলে ভবিষ্যতে সেই রোগটা তো আপনার কোনোদিনই হবে না এবং ওই রোগটা আর কখনো ফিরেও আসবে না। অবশ্যই। তবে এসেছেন বন্ধু আমাদের সঙ্গে ফোনে, কে আছেন? নমস্কার। হ্যালো, আমি বাঁকড়াহাট থেকে বলছি। কোথা থেকে? বাঁকড়াহাট। হাওড়া? না না, বাঁকড়াহাট, ওই 24 পরগনা বাঁকড়াহাট। আচ্ছা, 24 পরগনা। বেশ, বলুন কি প্রবলেম হচ্ছে? বয়স কত? বয়স হচ্ছে 50। আমার স্বামীর জন্য বলছি। হ্যাঁ, স্বামীর কি প্রবলেম হচ্ছে? স্বামীর হচ্ছে, আমি দেখিয়েছিলাম আগের বৃহস্পতিবার, মানে আমতলায়। আচ্ছা, মানে গ্যাস্ট্রিক আলসার। গ্যাস্ট্রিক আলসার। আচ্ছা, গ্যাস্ট্রিক আলসার বললেন না পেপটিক আলসার বললেন? গ্যাস্ট্রিক আলসার। আচ্ছা, জ্বালা যন্ত্রণাটা কমেছে আগের থেকে? জ্বালা যন্ত্রণা বলতে হ্যাঁ, জ্বালা যন্ত্রণাটা কমেছে। রিপোর্ট নিয়ে যেতে বলেছিল, গিয়েছিলাম আগের বৃহস্পতিবার। হ্যাঁ, ওখানে অ্যালার্জিটা প্রচুর হাই হয়ে গেছে বললেন। তো ডাক্তারবাবু তো নিশ্চয়ই অ্যালার্জির ওষুধ দিয়েছেন? তো নিশ্চয়ই দিয়েছে। বলছি অ্যালার্জিতেও তো আপনার ডিম খেতে বারণ করেছে, ডিম, বেগুন আর টকটা খেতে বারণ করেছে। বলছে আর কি কিছু খেতে খাওয়া? আমি টিভিতে বলছি, আপনি শুনতে থাকুন। আপনি শুনুন। উনি যে গ্যাস্ট্রিক আলসার নিয়ে এসেছিলেন, দেখুন এনবিপি ট্রিটমেন্ট বা আয়ুর্বেদিক ট্রিটমেন্টে কতটা উপকারিতা। আমরা কিছু রিপোর্ট তো অবশ্যই করাই, কারণ আমাদের যেগুলো সন্দেহ থাকে সেগুলো যদি বাড়া থাকে। কিন্তু ওনার যে গ্যাস্ট্রিক আলসারের যে সমস্যাটা, যে পেটে জ্বালা যন্ত্রণাটা, ওটা কিন্তু এই 10-12 দিনের মধ্যেই কমেছে একদম। উনি ওটা স্বীকার করলেন। কিন্তু কি ধরা পড়েছে, আইজি রিপোর্টটা একটু বাড়া আছে, যার জন্য নিশ্চয়ই আপনাকে ডাক্তারবাবু ওষুধ দিয়ে দিয়েছেন, একটা ড্রপ দেবেন, একটা ট্যাবলেট দেবেন, নিশ্চয়ই দিয়ে দেবেন। এবং তার সাথে আপনাকে যেমন বলেছেন ডিম খাবেন না, টক জিনিসটা খাবেন না, পুঁই শাক খাবেন না, পালং শাক খাবেন না, ওল খাবেন না, কচু খাবেন না, এগুলোকে বাদ রাখবেন। সামুদ্রিক মাছ খাবেন না, চিংড়ি মাছ খাবেন না, কাঁকড়া খাবেন না, যেগুলো থেকে আপনার অ্যালার্জি হতে পারে। বেগুন তো বলেই দিয়েছেন, বেগুন, বাঁধাকপি, ফুলকপি, যেগুলো থেকে অ্যালার্জি হতে পারে সেই খাবারগুলো এখন বন্ধ রাখবেন। এবং তার সাথে আপনাকে যে ডাক্তারবাবু ওষুধটা দিয়েছেন, এইটা ইউজ করলেই আপনার অ্যালার্জি লেভেলটা, আবার আমরা টেস্ট করাবো হয়তো 2 মাস 2.5 মাস পরে, ডাক্তারবাবু লিখে দেবেন, সেটা দেখবেন আপনার অ্যালার্জি লেভেলটা আস্তে আস্তে কমে নর্মাল হয়ে গেছে। একদম। আর আমাদের বন্ধুদের জন্য আরো একবার কিন্তু মনে করিয়ে দেবো যে হেল্পলাইন নাম্বারটা নোট করেছেন তো, 9830235527 বা 37, এই নাম্বারে কিন্তু ফোন করতে হবে। এনবিপির চিকিৎসা পদ্ধতিটাই একেবারে অন্যরকম। যারা এনবিপিতে আসেন তারা উপলব্ধি করতে পারেন যে তাড়াতাড়ি ভালো হওয়ার স্বাদটা কিরকম হয়। চট করে আরো একবার আপনাদের জন্য জানিয়ে দেবো যে কোথায় কোথায় চেম্বার রয়েছে। তবে তারা কি কেউ আছেন বলে নিন, কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি অর্পিতা দিয়ে কথা বলছি, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর থেকে। কি প্রবলেম? প্রবলেম বলতে আমার প্রবলেম নয়, এটা আমার পিসিমণির প্রবলেম। হ্যাঁ, তো পিসিমণি ইদানিং বলছেন যে ইউরিনটা যতটা জল উনি মানে খাচ্ছেন ততটা ইউরিন যেন পাস হচ্ছে না। আচ্ছা, পিসিমণির বয়স কত এখন? 50 প্লাস হবে। 50 প্লাস হবে। ওনার প্রেসার আছে। প্রেসার আছে, সুগার নেই তাই তো? না, সুগার নেই। ওকে, ডাক্তারবাবু বলছেন। হ্যাঁ বলছি, কতটা জল খান উনি সারাদিনে? না, জল ভালোই খান উনি, সব দিনই জলটা ভালোই খান। আচ্ছা, এটা কতদিন হচ্ছে বললেন? মাসখানেক মতো হচ্ছে। আচ্ছা, সুগার বা প্রেসারে কোনো সমস্যা রয়েছে? প্রেসার আছে না। প্রেসার রয়েছে। আচ্ছা, কতদিন রয়েছে প্রেসার? প্রেসারটা বছর দুয়েক মতো হয়েছে। আচ্ছা, এর জন্য কোনো রিপোর্ট করিয়েছেন যে পেচ্ছাপটা পরিষ্কার হচ্ছে না, কিছু রিপোর্ট করিয়েছেন? এক মাস হয়েছে তো ডাক্তারবাবু, এটা নিয়ে সেরকম তো অত গুরুত্ব দিইনি, কিন্তু ইদানিং যখন বাড়ছে তখন আপনাকে ফোন করলাম। কোথা থেকে বলছেন বললেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে কথা বলছি। পশ্চিম মেদিনীপুর থেকে। আচ্ছা, আমি কয়েকটা রিপোর্ট আপনাকে বলছি, হ্যাঁ টিভিতে বলছি, আপনি লিখে নিন ওই রিপোর্টগুলো, ঠিক আছে? ওইগুলো করিয়ে একটু যোগাযোগ করবেন। কি বললেন বুঝলেন? আচ্ছা আচ্ছা, আপনি টিভিতে শুনতে থাকুন, লিখে নিন, আমি আস্তে আস্তে বলছি, লিখে নিন। ওকে।
তো এই যে বলছেন উনি কি যতটা জল খাচ্ছেন ততটা বাথরুম হচ্ছে না, এর অনেকগুলো কারণ হতে পারে। একটা প্রথম কারণ হচ্ছে, আমি ভয়ের কারণটা পরে বলবো, প্রথম হচ্ছে ইউটিআই এর যদি কোনো সমস্যা থাকে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেখান দিয়ে আমাদের পেচ্ছাপটা যাচ্ছে সেখানে যদি কোনো ইনফেকশন থাকে, সেই ক্ষেত্রে আমরা যতটা জল খাবো ততটা পেচ্ছাপ হবে না। এটা কি মেয়েদের বেশি হয় একটু, মহিলাদের? হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। 2 নম্বর কি হচ্ছে, সিস্টাইটিস যদি থাকে, সিস্টাইটিস মানে কি আমাদের ব্লাডারের মধ্যে যদি কোনো ইনফ্লামেশন বা ইনফেকশন থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আসতে পারে, যেটা কিনা ইউএসজি করলে ধরা পড়ে। 3 নম্বর কি হতে পারে, আমাদের যে ট্রাইগোন অফ দ্য ব্লাডার রয়েছে, আমাদের যে পেচ্ছাপের থলি, তার থলির নিচের দিকটা যেখান দিয়ে পেচ্ছাপটা আমাদের মূত্রনালীতে আসে, সেই জায়গাটা যদি স্ট্রিকচার হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আসতে পারে। আর কি আসতে পারে, একদম একটু খারাপ সমস্যা বলি, সেটা হচ্ছে সিকেডির সমস্যা, মানে ক্রনিক কিডনি ডিজিজ, যেটা আজকে আমরা আলোচনা করছিলাম কি ডায়াবেটিস থেকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হতে পারে কিডনির যে সমস্যাটা, সেটা এমনি যদি সুগার নাও থাকে সেক্ষেত্রেও আপনার সিকেডি আসতে পারে, ক্রনিক কিডনি ডিজিজ আসতে পারে। সেক্ষেত্রে আপনি দেখবেন কি যতটা জল খাচ্ছেন ততটা পেচ্ছাপ হচ্ছে না। তার সাথে হাত পায়ে ফোলা আছে কিনা একটু দেখবেন, খেয়াল করবেন পিসিমণি, হাত পায়ে চুলকানি কিছু বেরোচ্ছে কিনা, গা গোলাচ্ছে কিনা, খাবারের রুচি আছে কিনা, এগুলোও লক্ষ্য রাখবেন। আপনি 2টো রিপোর্ট এখন প্রাইমারিলি করান, একটা পেচ্ছাপের রিপোর্ট, ইউরিন ফর আরই অ্যান্ড সিএস, ইউরিনের রিপোর্ট আরই এবং সিএস, আরই মানে রুটিন এক্সামিনেশন, সিএস মানে হচ্ছে কালচার সেন্সিটিভিটি, এইটা একটা করান। আর তার সাথে একটা ইউএসজি করান, ইউএসজি হোল অ্যাবডোমেন, আর একটা ব্লাডের রিপোর্ট করান, ইউরিয়া আর ক্রিয়েটিনিন। ব্লাডের একটা রিপোর্ট করান ইউরিয়া এবং ক্রিয়েটিনিন, একটা হচ্ছে আপনার পেটের ছবি করান ইউএসজি হোল অ্যাবডোমেন, আর একটা পেচ্ছাপের রিপোর্ট করান ইউরিন আরই সিএস। এই 4টা রিপোর্ট করিয়ে পশ্চিম মিদনাপুর থেকে বলছেন, আমাদের পশ্চিম মিদনাপুরে 3-4টে চেম্বার রয়েছে, হেড়িয়া রয়েছে, হলদিয়া রয়েছে, মেছেদা রয়েছে, খড়গপুর রয়েছে, যেটা আপনার নিয়ারেস্ট হবে সেই চেম্বারে একটু এসে দেখা করুন পিসিমণিকে নিয়ে। দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটু নোট করে নিন, দেখা করুন, আমরা রিপোর্টটা দেখে আপনাকে বলে দেবো কী সমস্যা হয়েছে এবং তার পার্টিকুলার মেডিসিন দিয়ে দেবো, এবং সেটা খুব তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে যাবে। একদম। কে আছেন পরের বন্ধু? নমস্কার। নমস্কার, আমি দেবজিৎ কুন্ডু গড়িয়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম হচ্ছে? আমার মানে এক্সেসিভ সোয়েটিং এর প্রবলেম, এক্সেসিভ ঘামের প্রবলেম, মানে হাত ঘেমে যায়, পা ঘেমে। বয়স কত তোমার? আমার বয়স হলো 25। ওকে। আচ্ছা, এমনি প্রেসার টেসার বা লিপিড প্রোফাইল বাড়া নেই তো? না, আমার কিছু নেই ডাক্তার বাবু। আচ্ছা ঠিক আছে, এর একটা মেডিসিন রয়েছে, ঠিক আছে, 1-2টো মেডিসিন একটু নিলে না, আপনি শুনতে থাকুন, আমি বলছি। এই যে সোয়েটিং এর প্রবলেমটা অনেকের এরকম রয়েছে, মানে সেই পায়ের তলায় মোজা অবধি ভিজে যায়, হ্যাঁ, টপ টপ করে হাত থেকে জল পড়ে, টপ করে হাত থেকে জল পড়ে, হাত ঘেমে যায়, এবং কি আপনার চপ্পল পরলে বা জুতো পরলে পায়ের একদম সেই চপ্পলও ভিজে যায়। এটা একটা নির্দিষ্ট প্রবলেম রয়েছে। সেক্ষেত্রে যদি কিছু মেডিসিন আছে আমাদের, আমরা দিয়ে দিই 2-3টে মেডিসিন, আপনার এই এক্সেসিভ সোয়েটিংয়ের প্রবলেমটা চলে যাবে। গড়িয়া থেকে আমাদের নিয়ারেস্ট চেম্বার হচ্ছে ল্যান্সডাউন, একদিন এসে সময় করে একটু দেখা করে যান, একবার দেখিয়ে নিন, দেখবেন 2-3 মাসের মধ্যে সোয়েটিংয়ের প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে। একদম। আর চট করে আমাদের বন্ধুদের জন্য বলে রাখবো যে নতুন চেম্বার কিন্তু অনেকগুলোর ওপেনিং রয়েছে। 28শে জুলাই কিন্তু আসামের ডিব্রুগড় নতুন চেম্বার, 11ই আগস্ট কিন্তু গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুরের নতুন চেম্বার, এবং বনগা তার জন্য নতুন চেম্বার হচ্ছে 18ই আগস্ট, 11ই আগস্ট, 18ই আগস্ট, পরপর 2টি নতুন চেম্বার, এবং এ মাসে তো ডিব্রুগড় রয়েছে। তার সাথে সাথে একটুখানি আপনাদের জন্য চট করে বলে রাখবো যে হলদিয়া কিন্তু চেম্বার রয়েছে। চেম্বার সর্বত্র কিন্তু রয়েছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি আনাচে কানাচে, বড় শহর ছোট জায়গা সব জায়গায় চেম্বার রয়েছে, এবং কলকাতা এবং হাওড়াতেও কিন্তু চেম্বার রয়েছে। আপনারা জাস্ট 9830235527 বা 37 এই 2টি নাম্বারে ফোন করুন, কথা বলুন, আপনার বাড়ির কাছে কোন চেম্বারটি রয়েছে সেটা সম্পর্কে জেনে নিন। আজকে এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে আবারও দেখা হচ্ছে, আপনাদের কিছু সমস্যা নিয়ে আবারও কথা হচ্ছে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।